ও সরি, আমার তো সুপ্রিয় সুধী সবসময় মণ্ডলী, দুটো। বিসেফ ফাউন্ডেশনের নিয়মিত আয়োজন থেকে আমি আতাউর রহমান মিটন আপনাদেরকে প্রতিদিনের মতো আজও স্বাগত জানাই। আপনারা জানেন যে গতকাল থেকে আমরা আলোচনা শুরু করেছি যে আমনের ফলন বৃদ্ধিতে করণীয়, এবং আমরা গতকালকের আলোচনায় উপলব্ধি করলাম যে এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ এবং এটি আলোচনা আরো গভীরতর পর্যায়ে যাওয়ার দাবি রাখে। সেই কারণেই আমরা ঠিক করেছি যে আমরা কয়েক ধাপে আলোচনাটা করব। প্রথম পর্ব গতকালকে আলোচিত হয়েছে, যেখানে ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক তিনি তারা কি করছেন সেই বিষয়গুলো তুলে ধরেছেন, এবং আপনারা দর্শকরা অনেক মতামত দিয়েছেন। তার প্রেক্ষিতে আজকে আমরা দ্বিতীয় ধাপে আলোচনা করছি আমনের ফলন বৃদ্ধিতে করণীয় পর্ব 2। এইখানেও প্রাইভেট সেক্টর এবং এবং সরকারের মধ্যে কোথায় সমন্বয়টা করা দরকার এবং এবং কিভাবে আমনের ফলন আমরা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকেও আমরা প্রাইভেট সেক্টরকে গুরুত্ব দিয়েছি। আমাদের সঙ্গে আছেন কৃষিবিদ জনাব আজিজুল হক। উনি এই ব্র্যাকের ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে তিনি কাজ করছেন, একই সাথে তিনি ব্র্যাক সিডের ইনচার্জের দায়িত্ব পালন করছেন। আমাদের সঙ্গে আরো রয়েছেন কৃষিবিদ ডক্টর খায়রুল বাশার, তিনি হারভেস্ট প্লাসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছেন, আপনারা সবাই জানেন। এছাড়াও রয়েছেন ডিবিসি টেলিভিশনের হেড অফ নিউজ প্রণব সাহা, যিনি মাঠ পর্যায়ের খবরাখবর সম্পর্কে অনেক ধারণা রাখেন, বিশেষ করে কৃষি বিষয়ে। আপনারা জানেন যে প্রণব সাহা তিনি আমাদের একজন নিয়মিত শ্রোতাও বটে, এবং কালকেও তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং বাংলাদেশের কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তার একটা বিশেষ আগ্রহ রয়েছে। সেই কারণেই আমরা প্রণব সাহাকেও আজকে আমন্ত্রণ জানিয়েছি। গণমাধ্যমের মানুষ হওয়ার কারণে তিনি নিশ্চয়ই আমন ধানের সম্প্রসারণে, আমন ধানকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোথায় কোথায় বটলনেকস গুলো আছে সেগুলো সম্পর্কে হয়তো কিছু প্রশ্ন করতে পারবেন, কিছু তথ্য উপাত্ত দিয়ে আমাদেরকে সাহায্য করতে পারবেন, আলোচকদেরকে তিনি হয়তো কিছু ধরিয়ে দিতে পারবেন। এবং অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় সভাপতি বিসেফ ফাউন্ডেশনের কৃষিবিদ এবং কৃষি বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। তিনিও গতকালকের আলোচনার প্রেক্ষিতে কোনো কোনো পর্যায়ে তিনি হয়তো কিছু আমাদেরকে সমাপনী কিছু বক্তব্য দিবেন, অথবা প্রয়োজনীয় যেখানে যেখানে প্রয়োজন হবে তিনি আলোচনায় অংশ নেবেন। এই পুরো আলোচনা সঞ্চালনায় থাকবেন আমাদের গণমাধ্যম ব্যক্তিত্ব রেজাউল করিম সিদ্দিক। আপনারা সবাই তাকে চেনেন, মাটি ও মানুষের অন্যতম জনপ্রিয় উপস্থাপক। এই আলোচনা চলাকালীন সময়ে আপনারা প্রতিদিনের মতো প্রশ্ন করতে পারবেন, মন্তব্য করতে পারবেন। আপনাদের মন্তব্যগুলো স্ক্রিনে দেখানো হবে এবং সঞ্চালক সেই প্রশ্নগুলো আলোচকদের সামনে উপস্থাপন করবেন। আশা করি প্রতিদিনের মতো আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আপনারা আপনাদের ফেসবুক চ্যানেলে যদি আমাদের এটিকে শেয়ার করেন তাহলে হয়তো আরো অনেক মানুষ এটি দেখার সুযোগ পাবে। আপনাদের কাছে সেই অনুরোধটি রইল। আশা করি আপনারা আমাদের এই আয়োজনটি শেয়ার করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে জনাব রেজাউল করিম সিদ্দিকীকে আজকের অনুষ্ঠান শুরু করার জন্য, আলোচনা শুরু করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। রেজাউল করিম সিদ্দিক। ধন্যবাদ আতাউর রহমান মিটন তার সূচনা বক্তব্যের জন্য। আমরা স্বীকার অর্থেই গতকাল একটি মানে খুবই সফল করেছি এবং সেই সকল আলোচনায় আমরা দেখেছি যে আমন ধানের গুরুত্ব সরকার দিচ্ছেন, আমন ধানের গুরুত্ব কৃষক দিচ্ছে, কিন্তু তারপরেও আমরা দেখছি যে আমন ধান চাষের ক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যটি আমরা অর্জন করতে পারছি না। আমরা আজকে যে আলোচনাটি করতে চাই সেটি হচ্ছে গতকালের আলোচনার ধারাবাহিকতায়। গতকালের আলোচনায় দেখা গেছে যে আমরা বলছি যে আমাদের 59 লক্ষ হেক্টর জমিতে আমরা আমন ধানের চাষ করি এবং আমাদের যে লক্ষ্যমাত্রা সেটি প্রায় 1.5 কোটি টনের মতো বা এরকম কাছাকাছি। অর্থাৎ দেখা যায় যে 3 টনও না গড় ফলন প্রতি হেক্টরে, এবং সেটি আমাদের আকাঙ্ক্ষা আমনের মৌসুমে। যেখানে বড় মৌসুমে আমাদের ধানের উৎপাদন 4.5, 5, 6, কোনো কোনো ক্ষেত্রে 7 পর্যন্ত হয়ে যায়, কোনো কোনো জাতের ক্ষেত্রে আরো বেশি আছে। আমনের ক্ষেত্রে কিন্তু আমাদের ফলন কম, এবং নর্মালি বলা হয় যে আমন ধানের ক্ষেত্রে আমাদের ফলন সারা দেশেই কম। কিন্তু এটাও সত্যি কথা, গতকালের আলোচনায় বেরিয়ে এসছে যে আমাদের কাছে অনেক চমৎকার চমৎকার জাত আছে, সেটি হাইব্রিড বলেন, ইনব্রিড বলেন, বাড়ির উদ্ভাবিত বলেন, আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত বলেন, কিংবা একই সাথে বিনা উদ্ভাবিত বলেন, সে জাতগুলো কিন্তু আছে এবং প্রাইভেট সেক্টরের কাছে কিন্তু অনেকগুলো জাত আছে। কিন্তু তারপরেও আমরা কিন্তু আমনে একর প্রতি বা হেক্টর প্রতি ফলন বাড়াতে পারছি না, এবং জমির পরিমাণ 59 লক্ষ হেক্টর হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু উৎপাদনের ক্ষেত্রে, উৎপাদনশীলতার ক্ষেত্রে কিন্তু একটা
সংকট রয়ে গেছে। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, যে আমরা জানি যে উৎপাদনশীলতা সম্ভব, অর্জন করা সম্ভব, অনেক ঝুঁকি আছে, তারপরেও সম্ভব, কিন্তু তারপরে সেটা অর্জিত হচ্ছে না। আমি প্রথমেই ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, আপনার কাছ থেকে আমি একটি বিষয় জানতে চাই যে আমাদের প্রত্যাশাটা কি? আমরা এই যে আলোচনাটা করছি, এই আলোচনা করার ফলে আমরা কি প্রত্যাশা করি মন্ত্রণালয়ের কাছে বা প্রাইভেট সেক্টরের কাছে বা পাবলিক সেক্টরের কাছে? আপনি যদি খুব অল্প কথায় 1 মিনিট 2 মিনিটের ভিতরে আমাদেরকে একটু বলে দেন। থ্যাংক ইউ সো মাচ। আমাদের গতকালকের আলোচনায় একটা জিনিস পরিষ্কার হয়ে আসছিল যে প্রযুক্তি আমাদের যে ধানের উৎপাদন বৃদ্ধির জন্য, শুধু ফলন বৃদ্ধি নয়, সার্বিকভাবে উৎপাদন বৃদ্ধির জন্য আমাদের কাছে প্রযুক্তি, ধান গবেষণা ইনস্টিটিউট বা অন্যান্য প্রাইভেট সেক্টরের কাছে, অনেকের কাছে সেগুলো রয়ে গেছে, এবং সেগুলোর সঠিক ব্যবহারের কাছে, সমন্বিত ব্যবহারের মাধ্যমেই আসলে আমাদের যে জাতীয় যে প্রত্যাশা সেখানে আমরা আসতে পারি। এবং জাতীয় প্রত্যাশা কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আমরা এই প্রত্যাশার জায়গায় আমাদের কৃষকদের আকাঙ্ক্ষা আর জাতির আকাঙ্ক্ষা আসলে একসঙ্গে মিলছে না, যে কারণে আমরা হয়তো অনেক সময় পিছিয়ে থাকি এবং উৎপাদন বৃদ্ধির যতটুকু আসলে সম্ভব সেটা আমরা অ্যাটেন্ড করতে পারছি না। আর এটাও কালকের আলোচনায় একটু প্রতীয়মান হয়েছে যে যদিও লক্ষ্যমাত্রা রয়ে গেছে সরকারের কাছে, কিন্তু লক্ষ্যমাত্রা অর্জনের জন্য একটা সুস্থ পরিকল্পনা, সমন্বিত পরিকল্পনা, বিশেষ করে পাবলিক এবং প্রাইভেট সেক্টর এবং কৃষক সবাইকে সমন্বিত করে একটা যে পরিকল্পনা, সেটার আছে বলে আমরা এখন পর্যন্ত জানি না। আমাদের কালকের আলোচকরাও কেউ বলতে পারেন নাই যে সেটা আছে। আমরা ওইটাই মনে করি যে সরকারের কাছে আমাদের বলা দরকার যে সরকারের যে লক্ষ্যমাত্রা আছে এবং সরকারের সে লক্ষ্যমাত্রার যে আকাঙ্ক্ষা আর কৃষকদের যে লক্ষ্যমাত্রা আছে, তারা ধান উৎপাদন করে তারা লাভবান হবে, এই দুই জায়গাটা মিলিয়ে এটাকে লক্ষ্যমাত্রা, এই আকাঙ্ক্ষাটা পূরণ করতে গেলে সরকারের দায়িত্বটা বিভিন্ন পার্টি যারা আছে, পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর, বীজ উৎপাদন, বিএডিসি বা সার কোম্পানি, সবশেষে যারা আছেন তাদের সবাইকে নিয়ে একসঙ্গে একটা মহাপরিকল্পনা তৈরি করে, যাতে করে যার যার দায়িত্বটা সমন্বিতভাবে পালন করতে পারে। এই একটা জায়গা গুরুত্বপূর্ণ। সেইখানে আমার মনে হয় যে আজকে আলোচনাটা হওয়া দরকার যে আমরা কি করে এই যে কালকে আপনি বলেছিলেন কৃষকদের আকাঙ্ক্ষা, জাতির আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারি, সবার অংশগ্রহণ করতে পারি, সরকারকে আমরা সেটা বলতে পারি। এই জায়গাটাই মনে হয় গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ। আচ্ছা, খুবই 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 চমৎকার কথা যে আসলে সরকারের তো একটি আকাঙ্ক্ষা অবশ্যই আছে, এবং গতকাল যেটা ক্যালকুলেশন করে দেখেছিলাম, গত 7 দিন 10 দিনের আলোচনায় যদি আমরা কতগুলো তথ্যের কথা বলি, আমাদের মোহাম্মদ মাসুম আমাদের এখানে একটি পরিকল্পনা দিয়েছিলেন যে আমরা যে 60,000 70,000 কোটি টাকার ফসল বা ফল, সবজি বা কিভাবে মশলা, ডাল, তেল আমরা আমদানি করি, সেটি কিন্তু আমরা কমিয়ে আনতে পারি যদি আমরা বড় মৌসুমে কিছু জমিকে বাঁচাতে পারি। আর বড় মৌসুমে যদি ধান উৎপাদনের জন্য যদি জমি বাঁচাতে হয়, তাহলে আমন মৌসুমে ধান উৎপাদন বাড়াতে হবে। এবং এটি একটি কম্প্রিহেন্সিভ পরিকল্পনা থাকা দরকার যে আসলে আমরা কিভাবে আমাদের কোন ফসলের উৎপাদন বাড়াবো এবং কোন ফসলের উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়াবো, কোথায় জমি সাশ্রয় করবো, কোথায় আমরা কৃষি ক্ষেত্রে সার্বিক সফলতা অর্জন করব। এই টোটাল বিষয়টাকে নিয়ে মাথায় নিয়েই আমাদের কাছে মনে হয়েছে যে এই জায়গাটাতে আমাদের একটু সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার। গতকাল আমার সাথে প্রণব সাহার কথা হচ্ছিল এবং সেখানেও আমরা মনে করছিলাম যে আসলে এই জায়গাগুলোকে নিয়ে আরো ঘনিষ্ঠভাবে কথা বলা দরকার। আমি ডক্টর মোহাম্মদ খায়রুল বাশার আপনার কাছে জানতে চাই যে আপনারা, যদিও আপনি নিজে ব্যক্তিগত জীবনে বিড়িতে কাজ করেছেন, আপনি একজন নাম করা ব্রিডার, আপনারা আমনের জন্য জাত উদ্ভাবন করেছেন, আপনারা বোরোর জন্য জাত উদ্ভাবন করেছেন, এবং আপনি নিজেও এখন অনেকগুলো জাত নিয়ে কাজ করছেন প্রত্যক্ষভাবে মাঠ পর্যায়ে। আপনার কাছে কি মনে হয় চ্যালেঞ্জটা কোথায়? কেন আমরা এই মৌসুমে, আমন মৌসুমে ভালো জাতকে আনতে পারছি না এবং সেটিকে কৃষকের মধ্যে জনপ্রিয় করতে পারছি না? এবং আপনার কাছে কি জাত আছে আমন মৌসুমে কৃষককে দেওয়ার জন্য? আপনি যদি সংক্ষেপে আমাদেরকে একটু বলেন, ডক্টর মোহাম্মদ খায়রুল বাশার। ধন্যবাদ রেজা ভাই এবং উপস্থিত জয়নাল আবেদিন স্যার, তারপরে আমার দুইজন আলোচক বৃন্দ, তাদের সবাইকে আমার সালাম, এবং দর্শক বৃন্দ তাদেরকেও, সম্মানিত দর্শক বৃন্দ তাদেরকে আমার সালাম দিয়ে আমি শুরু করছি। প্রশ্নটা কিন্তু কালকে যে খুব সুন্দর বিস্তারিত আলাপ হয়েছিল এবং
বিডির ডিজি ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির যে টেকনোলজি এ যাবৎকালে অন্তত বিডির থেকে যে আবিষ্কৃত হয়েছে সেটা বিস্তারিত বলেছেন, এবং কোন কোন জাত কত ফলন দেয়, পটেনশিয়ালিটি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত বলেছেন। তবে এছাড়াও বিডি ছাড়াও আরো বিনা একটা প্রতিষ্ঠান আছে, সেখানেও আরো কিছু ভালো জাত বিভিন্ন স্টেজ টলারেন্ট ভ্যারাইটি এসেছে। সেগুলো বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে জাত এসেছে, সেগুলো হয়তো আমরা প্রোগ্রামে প্ল্যানিং এ আমরা ইনক্লুড করতে পারি। তো যেটা কথা উঠছিল যে আমন মৌসুমের জন্য আসলে জাত নির্দিষ্ট জাত বা ফলন বৃদ্ধি অথবা এরিয়া বৃদ্ধি এই সম্পর্কে আলোচনার বিষয়টা। তো আপনারা জানেন যে আমন মৌসুমটা একটা স্ট্রেস প্রন একটা সিজন, যেখানে ধানের ফলন বৃদ্ধির জন্য যে সমস্ত নিয়ামক দরকার হয় সেখানে ক্লিয়ার সানশাইন থাকতে হয়, এবং তারপরে ম্যানেজমেন্ট আদার ম্যানেজমেন্ট গুলো ভালো থাকতে হয়, সেইটাই অভাব থাকে। যে আমন মৌসুমের জন্য আসলে ফলন। হ্যালো হ্যালো শোনা জি যাচ্ছে? বলেন। হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। আমন মৌসুমে যেমন করে স্ট্রেস থাকে দুই ধরনের, একটা হলো খরা থাকতে পারে, লবণাক্ততা, স্যালাইনিটি, সাবমার্জেন্স ইত্যাদি, এগুলা কিন্তু প্রায় প্রতি বছরই একটা না একটা নিত্যদিনের আমাদের লেগেই থাকে, এই একটা বিষয়। আর একটা বিষয় হলো এই প্রবণতার কারণেই ডিজিজ ইনসেক্টের প্রকোপটাও বেশি থাকে, যার জন্য ন্যাচারালি আপনার এই আমন সিজনের যে জাতগুলো যত পটেনশিয়ালিটি নিয়েই তারা আবিষ্কার হয় না কেন, মাঠে গিয়ে এর আসলে তার 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 সক্ষমতা, তার ক্ষমতা সেটা সে এক্সপ্রেস করতে পারে না ডিউ টু এই দিস মেনি রিজনস অফ দিস। আর একটা ব্যাপার আছে যে আমন মৌসুমে আমাদের যে জাতগুলো এখন পর্যন্ত কৃষকের হাতে অ্যাটলিস্ট পৌঁছে গেছে, সেগুলা শুধুমাত্র কৃষক নিজেই তার নিজস্ব সিড নিজে রাখে। এইটাই প্র্যাকটিস খুবই অল্প পরিমাণে এখন কোম্পানি থেকে হোক বা বিডিসিতে হোক কৃষকরা কিনে এটা দিয়ে তারা প্রোডাকশনে যায়। এটা একটা ইস্যু, সেটাকে কিভাবে আমরা ভবিষ্যতে কি করণীয়, কি প্ল্যান করতে হবে সেটা আমরা চিন্তা করব। আর একটা ব্যাপার গতকালকে আলোচনায় আসছিল যে BR11 যেভাবে সারা দেশব্যাপী ছড়িয়ে গিয়েছিল, এখন এত সুন্দর ভ্যারাইটি তার রিপ্লেসমেন্ট ডিজি বা বিজ্ঞানীরা দাবি করা সত্ত্বেও কেন এত দ্রুত সম্প্রসারণ হচ্ছে না, সেটার একটা প্রশ্নের উত্তর আমি একটু দেই। যেহেতু 1980s এর কথা বলা হয়েছিল, তখনকার এই যে ভ্যারাইটিটা, যদিও প্রথম খুবই উন্নত মানের এবং ওয়াইডলি অ্যাডাপ্টেড এই ভ্যারাইটি দুইটা BR10 এবং 11 এসেছিল, কিন্তু 10টা কিন্তু খুব স্পেসিফিক জায়গায় চাষ হচ্ছে, বাকি 11 সারা দেশে হয়েছে। এটার একটা স্পেসিফিক কারণ ছিল, সেই কারণটা হলো যে এর যে ছড়াটা সেটা সই ছিল, অথচ একই সেম পটেনশিয়ালিটি থাকা সত্ত্বেও BR10 এটা পপুলার হয়নি। কাজে পপুলার হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। তবে একটা প্রোগ্রাম তখন গভর্নমেন্ট নিয়েছিল, আমি যদিও কেবলমাত্র সায়েন্টিফিক অফিসার ছিলাম তখন, কিন্তু আমি তার সাথে একটু ডাইরেক্টলি জড়িত ছিলাম বিধায় ইটাপ নামক একটা প্রোগ্রাম ছিল, ইন্টেন্সিভ ট্রান্সপ্লান্টেড আমন প্রোগ্রাম। আমি মনে করি আজকে এত বছর পরেও সেই কথাটা আমার মনে আসছে এই জন্য যে গভর্নমেন্ট যেহেতু এখন বড় একটা সুন্দর স্পেসিফিক একটা প্রোগ্রাম নিয়ে যেতে চাচ্ছে এবং আরো ফলন বৃদ্ধির কারণে, সেই জন্য ভ্যারাইটি মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য একেবারে ওই স্টাইলে, যেমন সারা দেশে প্রত্যেকটা উপজেলায় যদি নতুন যে ভ্যারাইটি, যেটাকে আমরা দাবি করি যে এইটা ওয়াইডলি অ্যাডাপ্টেবল হবে, ওয়াইডলি অ্যাকসেপ্টেবল হবে বাই দ্য কনজিউমার্স, ফার্মার্স, তখন সেটাকে আমরা কিন্তু এক্সটেনশন করার একটা আলাদা স্পেশাল প্রোগ্রাম নিতে পারি। এটা হলো যদি এটা শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম প্রশ্ন আছে সেটা পরের কথা, কিন্তু এটা হলো একটা প্রোগ্রাম যেটা নেওয়া যেতে পারে, যেটা আমাদের ভ্যারাইটিগুলো নিয়ে হয়নি। হয়তো হয়েছে কেমন করে, বিডি কালকে ডিজি বলেছেন যে আমরা ভালো ভ্যারাইটি টেস্ট করতে দিয়েছি, ট্রায়াল করতে দিয়েছি সারা দেশে। তারা কত ম্যাক্সিমাম 300-400 পর্যন্তই না হয় করতে পারে, কিন্তু এটা দরকার হলো খুবই দ্রুত সময়ে কৃষকের হাতে পৌঁছে দেওয়া। সেটা বিএডিসি যেহেতু নতুন ভ্যারাইটি, তারা খুব অনাগ্রহ থাকে তাদের এই ভ্যারাইটি নেওয়ার জন্য, কারণ তারা যদি বিক্রি করতে না পারে তারা রিস্কে যাবে না। এক্স্যাক্টলি প্রাইভেট সেক্টরও তাই, নতুন ভ্যারাইটি তাদের রিস্কে যেতে তারা একটা অনাগ্রহ প্রকাশ করতে পারে। কিন্তু এর যদি গতকালকে আরো বলেছেন বা আমরা এখনো বলি, যেটা দুইটা ধরনের
অ্যাকসেপ্টেন্স আছে। একটা হলো ফার্মার নিজে, সে গ্রো করবে, সে যদি দেখে যে এটা খেতে ভালো, ফলন ভালো, তার গরু স্ট্র বেশি হবে, গরুতে খাবে এবং বাজারে বিক্রি করতে পারবে, তাইলে কিন্তু কৃষক এটা তৈরি করতে পারবে। তারপরে বিক্রি করতে পারা না পারা সেটা আবার নির্ভর করে, এইটা আবার এই যে আমাদের মতো লেভেল যারা ঢাকায় আছি তারা এবার খাবো কি খাবো না তার উপরে নির্ভর করে। কাজে এটা বিগ একটা চ্যানেল, এটাকে ভ্যালু চেইন বলি কৃষকের নিয়ে, স্টার্টিং ফ্রম দ্য সিড টু অ্যাগেইন গ্রেইন পর্যন্ত এটাকে চিন্তা ভাবনা করতে জি, হবে। তাই ডক্টর খায়রুল বাশার, আমরা জানি যে আসলে কথার অনেক বিষয় আছে, কিন্তু আমরা এই মুহূর্তে যে বিষয়টির উপরে মানে আমাদের দৃষ্টিভঙ্গিটিকে নিবদ্ধ করতে চাই সেটি হচ্ছে যে আমন মৌসুমে আমরা ভালো জাত যে কয়টা আছে আমাদের এই ধান BR-11 আমরা বলছি যে এইটাকে আমরা রিপ্লেস করতেছি, কিন্তু রিপ্লেস হচ্ছে না। তাহলে এই রিপ্লেস করার জন্য আমাদের কাছে যে জাতগুলো আছে, হাইব্রিড বলুন, ইনব্রিড বলুন, উদ্ভাবিত বলুন বা সংগৃহীত বলুন, আমরা সেই জাতগুলোকে কিভাবে পপুলারাইজ করতে পারি এবং কিভাবে সরকারকে আমরা বলতে পারি যে তারা সমন্বিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এটা করি। আমরা জানি যে অনেক রকমের ফ্যাক্টর আছে, কিন্তু তারপরে যে ফ্যাক্টর দিয়ে আপনি BR-11কে পপুলার করা হয়েছিল সেই ফ্যাক্টর তো আমাদেরকে চিন্তা করতে হবে এই সময়ের জন্য। আমি সেই কথাটা বলতে চাচ্ছি, এই জায়গাটাতে কি করণীয় বলে আপনার কাছে মনে করেন যে সরকার, গবেষণা প্রতিষ্ঠান, প্রাইভেট সেক্টর তারা কি করতে পারে? আপনি যদি এই জায়গাটাতে একটু মানে আমাদেরকে বলেন তাহলে আমরা পরবর্তী আলোচনায় যেতে পারি। জি আচ্ছা, তারা একটু বলার আগে যে দুইটা জিনিস, একটা হলো উৎপাদনশীলতা আর একটা হলো প্রোডাক্ট উৎপাদন, মানে বাড়াবো কেমন করে উৎপাদন, এটা দুইটা প্রশ্ন আর কি। একটা হলো ভ্যারাইটি দিয়ে আর একটা হলো ল্যান্ড ম্যানেজমেন্ট, ল্যান্ড অ্যাভেলেবল ইত্যাদি দিয়ে। তো এখন অনেকটা এই বাজারে চালের ধানের দাম কম হওয়ার কারণে এই গত সিজনেই দেখা যাচ্ছিল, আমি যখন মাঠে যখন ভিজিট করতে যাই তখন দেখি যে অনেক অনেক জমি তারা ফেলো রেখে দিয়েছে, তারা চাষ করছে না। তারা বলতেছে যে তারা এটা যেহেতু দাম পাবে না, কাজে এটা বেশি করে উৎপাদন খরচই ওঠে না, কেন করে এটা লাগাবো। এটা হলো একটা জিনিস, সেটার দিকে মাথায় নিতে হবে। দুই নম্বর হলো পার্টিকুলার ভ্যারাইটি, মানে স্পেসিফিক এরিয়ায় অ্যাডাপ্টেড ভালো ভ্যারাইটি চুজ করা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তিন নম্বর হলো যেটা চুজ করতে চায় কৃষক এখনো জানেও না, তার হাতে না যাওয়া পর্যন্ত সে জানবেও না, তাকে তার হাত পর্যন্ত ওই বীজটা অন্তত একবার দেখার জন্য সুযোগ করে দেওয়া। আর তারপরেরটা হলো যে তার যদি সিড অ্যাভেলেবল হয়, তারপরে সেই কোম্পানিরা দৌড়িয়ে আসবে, না বিএডিসি বেশি উৎপাদন করবে, না না ফার্মার্স নিজে সিড রাখবে, এটা ডিসিশন গুলা সে নিজেই নিয়ে আসবে। আরেকটা জিনিস যেটা মনে হচ্ছে আমার কাছে, যে আমরা প্রণোদনার কথা বলছি, সেটা আমরা অনেক আলোচনার ব্যাপার আছে যে কৃষক পাবে কতটুকু, কি ফর্মে পাবে, সে বীজ পাবে না সার পাবে না সেচ পাবে ইত্যাদি, সেটা আলোচনার সাপেক্ষ ব্যাপার। কিন্তু যখনই কৃষক যখন জানবে যে আমি যে প্রডিউসটা করলাম, মানে আমি যে উৎপাদনটা করলাম এই জাতের, সেটার জন্য আমি সঠিকভাবে এটা বিক্রি করতে পারি, এটা কিন্তু একটা তার মাথায় সবচেয়ে প্রথম খেলে। যখনই সে এনশিওর হবে যে হ্যাঁ আমি এটা আমার খাওয়ার পরে এই যে ধানটা থাকবে সেটা যেন আমি ঠিকঠাক মতো বিক্রি করতে পারি এবং আমি এটা গুড প্রাইস পাই, এটা হলো এইটার সিদ্ধান্তর কারো পরেই তখন কিন্তু গভর্নমেন্টের দিকেও কৃষক তাকিয়ে থাকবে না, তারা কিন্তু তার নিজের উদ্যোগেই তার প্রোডাকশন সে করে যাবে। এখন প্রশ্ন হলো যে যে কিভাবে আমার ব্যক্তিগত সাজেশন কি, আমি ধরেই নেই যে এক্সাম্পল হিসেবে গতকালকে ডক্টর শাহজাহান বলছিলেন যে বিরিধান 87 একটা খুব ভালো ভ্যারাইটি এসছে, যেটা 11-র চেয়ে আগাম আসছে, সেটা চিকন, সেটা ধরে নিচ্ছি সেটা কনজিউমার লেভেলেও এটা অ্যাকসেপ্টেন্স হবে। এখন তাহলে কিভাবে আমরা সেটা আমরা চাষে নিয়ে আসবো এখনই, এই বছরই যদি ধরি, তাইলে এই বছরে তো সেই সিড আছে কতটুক, হয়তো কয়েক টন আছে হোল বাংলাদেশের ভিতরে। তাই এটাকে তবুও যেটুকুই আছে না কেন, সেটুকুই যদি আমরা এই মুহূর্তে বেসরকারি পর্যায়ে না পুষতে পারলেও, যদিও কিছুটা বিদেশ থেকে গিয়েছে ব্রিডারশিপ, কিছু কোম্পানিও নিয়েছে, কিন্তু বিএডিসি দিয়ে এটা মাল্টিপ্লাই করা, যেটা গভর্নমেন্ট অলরেডি স্টার্ট করেছে, আমি যতদূর জেনেছি যে বিএডিসি এটা উৎপাদন করে, যদিও তারা এটা রিস্ক মনে করে, তারপরও গভর্নমেন্ট মিনিস্ট্রি তাদেরকে বলছে যে এটা ডিএইচি দিয়ে এক্সটেনশন ডেমনস্ট্রেশন করাবে। এইটা একটা পদ্ধতি, এবং এইটা শুধু একটু অল্প স্বল্প হবে না, এখানে প্রয়োজন হলে বীজ
প্রজেক্ট যেটা আছে ডিএই, সেটাকে আরো ন্যাশন ওয়াইড আরো ওয়াইডলি করে পার্টিকুলার কয়েকটা ভ্যারাইটি চুজ করে, এরকম শতে শতে ভ্যারাইটি আমাদের আছে, অনেকগুলো ভ্যারাইটি থাকতে পারে। কিন্তু আমি যদি ফেভারেবল এনভায়রনমেন্টের কে সামনে রেখে তাকে টার্গেট করে যে আমার বাংলাদেশে এতটুকু জমি ফেভারেবল এনভায়রনমেন্টে আছে, সেখানে এই পার্টিকুলার 3-4টা ভ্যারাইটি, সেটা হাইব্রিড হতে পারে, সেটা ইনব্রিড হতে পারে, সেটা শর্ট ডিউরেশন হতে পারে, সেটা একটু মিডিয়াম ডিউরেশন হতে পারে। এই চুজ চয়েস আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা একটু আমাদের দর্শকরা অনেক কথা বলেছেন, সেগুলোকে একটু কথা বলে আমি আমাদের আজিজুল হক সাহেবের কাছে যাব। আমরা দেখছি যে দর্শকরা বলছেন যে আমাদের গত মৌসুমেই আমাদের আমনের বীজ উৎপাদন হয়েছে, এবং আপনি যেটা বলছিলেন রাইটলি যে হিউজ পরিমাণ যে বীজ আছে তা কিন্তু না, কিন্তু যেটুকু আছে সে ভালো বীজগুলোকে যদি আমরা বিক্রি করতে পারি বা আমরা যদি এই মৌসুমে ইউজ করতে পারি তাহলে ভালো হয়। যেমন মোহাম্মদ মাসুম বলেছেন যে ডিএই কে এই লক্ষ্য পূরণে বোনাস দেওয়া যেতে পারে এবং চালের উচ্চ মূল্য নিশ্চিত করতে হবে, যে কথাটি আপনারা আলোচনার ভিতরে বলেছেন। আমি একটি কথা শুধুমাত্র বলতে চাই যে ভালো বীজকে বীজের চাহিদা তৈরি করে কৃষকের কাছে তৈরি হয়, এটা সত্যি কথা, কিন্তু চাহিদা তো শুধুমাত্র তৈরি করলে হয় না, চাহিদা কিছু ক্রিয়েটও করতে হয়। আমাদের কাছে যদি বীজ থাকে, ভালো জাত থাকে, তাহলে সেই চাহিদা কৃষকের কাছে ক্রিয়েট করার মতো কাজও কিন্তু আমাদের করতে হবে। যেটা মোহাম্মদ আলম সাহেব বলেছেন, রিসার্চ ইনস্টিটিউশন এজেন্সি তাদের ভেতরে যে দায়িত্বটা গ্রহণ করা দরকার, হোয়াই দ্য ফার্মার আর নট অ্যাকসেপ্টিং দিস। আসলে যে কথাটা আমরা বলছিলাম যে আমরা যদি ক্রিয়েট করতে পারি, ডিমান্ড থেকে ক্রিয়েট করতে পারি ফার্মারদের ভেতরে, তাহলে কিন্তু ভালো ভালো জাতগুলো সেখানে যেতে পারে। যেটি মিজান সাহেব বলতেছিল আমাদের এসিআই এর, উনি বলছিল যে তাদের কাছে ওয়ান্ডারফুল ভ্যারাইটি আছে, কিন্তু ওয়ান্ডারফুল ভ্যারাইটি তো থাকে না, কৃষকের কাছে এটা ওয়ান্ডারফুল হচ্ছে কিনা এটা কিন্তু দেখার বিষয়। আমি একটু আমাদের সাথে যে আরেকজন আলোচক আছে আমরা তার কাছে যেতে চাই। জনাব জি জনাব আজিজুল হক, যিনি ব্র্যাকে কাজ করেন, এবং ব্র্যাক আমরা জানি যে সারা বাংলাদেশে একটা বিস্তৃত নেটওয়ার্ক আছে, এবং আজিজুল হক সাহেব নিজেও জানেন যে উনি বিএডিসি তে কাজ করেছেন এবং আমন মৌসুমে বীজ তার সরবরাহ সিস্টেম নিয়ে তারও কিছু অভিজ্ঞতা আছে। আপনার কাছে কি মনে হয় যে আমাদের ব্র্যাকের কাছে কি বীজ আছে, এবং যে জাতগুলো নিয়ে আপনারা কাজ করছেন সেই আমন মৌসুমে উৎপাদন বাড়ানোর জন্য বা কৃষককে উৎসাহিত করার জন্য কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে? জনাব আজিজুল হক, আপনি যদি আমাদেরকে একটু বলেন সংক্ষেপে। আমি আপনার ধন্যবাদ আমাকে এই ব্র্যাকের পক্ষ থেকে যে বিএসএফকে যে আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য। জনাব আজিজুল হক সাহেব, আপনি যদি একটু আপনার স্ক্রিনটা একটু ঠিক করে নেন, একটু আপনার ফেসটা ঠিক মতো দেখা যাচ্ছে না, একটু ক্যামেরাটা এখন দেখা যাচ্ছে? জি ঠিক আছে, আপনি বলেন। থ্যাংক ইউ। আপনার প্রশ্নটা রাজা সিদ্দিকী সাহেব, আবার প্রশ্নটা একটু আরবার একটু করেন, তাহলে আমি একটু ক্লিয়ার হইতে পারি নাই। জি হ্যাঁ, আমি যেটা বলছি যে আমন মৌসুমে ধান উৎপাদনের জন্য তো একটা চ্যালেঞ্জ আছে। আমরা ভালো জাত, ভালো উৎপাদন ছিল সেটা আমরা নিশ্চিত করে দিয়েছি, এবং এবছর বিশেষ করে চাচ্ছি। আপনি নিজে ব্যক্তিগতভাবে বিএডিসি তে কাজ করছেন, আমি যতটুকু জানি আপনি ব্র্যাকেও কাজ করছেন, এবং বীজের সাথে বীজ প্রক্রিয়ার সাথে আপনি কিন্তু জড়িত। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা আজিজুল হক সাহেব? জি শুনতে পাচ্ছি এখন। সেই ক্ষেত্রে আপনার যে আসলে কৃষক পর্যায়ে ভালো বীজকে কিভাবে সরবরাহ নিশ্চিত করা যায়, এবং এই উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে সরকারের তরফ থেকে বা প্রাইভেট সেক্টরের তরফ থেকে বা আমাদের তরফ থেকে কি করণীয় আছে সেটা যদি আপনি একটু সংক্ষেপে বলেন। ধন্যবাদ আমাকে এই আমন্ত্রণ করার জন্য, এবং ব্র্যাকের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি বিএসএফকে। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতে চাচ্ছি যে ফিল্ডের অভিজ্ঞতা থেকে যে আমনের ভ্যারাইটি, আমনের ফলন যদি বৃদ্ধি করতে হয়, আমরা জানি যে আমন একটা মেজর পোরশন রাইট ক্রপ এরিয়া শুধু আমনই হয়, আবার কিছু এরিয়াতে আছে যেখানে আমাদের ব্রডকাস্ট আমন হয়, শুধু এখানে আমনই করে। আর কিছু এরিয়া আছে আমাদের আমন টু আপনার রবি ক্রপ এন্ড আমন টু আপনার ক্রপিং প্যাটার্ন, যেটা আমন টু আমাদের বুরো রাইস। এখন আমাদের এই পটেনশিয়ালিটি বৃদ্ধি করতে হইলে আমাদের প্রথম যেটা বাসার সব বলতেছিলেন যে ভ্যারাইটি আর কি, সেই ভ্যারাইটি গুলা স্পেসিফাই করতে হবে যে আমাদের যে সমস্ত জুনিং গুলা আছে যে এই ক্রপিং প্যাটার্ন অনুযায়ী সেই সমস্ত জুনিং এ কোন ভ্যারাইটি গুলো আমাদের ফিট হবে।
হ্যাঁ, যেমন আমি যদি বলতে চাই যে আমাদের মনোক্রপ আমন এরিয়া যেটা আমাদের আছে সেটা বরিশাল অর্থাৎ সাউথ বেঙ্গলের বৃহত্তর একটা এরিয়া আছে কোস্টাল এরিয়াতে। হ্যাঁ, পটুয়াখালী ধরেন, হ্যাঁ, তারপরে ওই বরগুনা এবং এই এই বরিশাল, এই সমস্ত এরিয়াতে শুধু আমনেই করে তারা। সুতরাং ওই এরিয়ার জন্য যে সমস্ত ভ্যারাইটি গুলা পটেনশিয়াল, আগে ওইটাকে আইডেন্টিফাই করতে হবে যে ওইখানে আমাদের কি ভ্যারাইটি গুলা পটেনশিয়ালিটি বেশি এবং আবাদ করা যায়। এর পরবর্তী সময় আসতেছে আমাদের আরেকটা জোনিং হলো যে আপনার ব্রডকাস্ট এরিয়াতে। ব্রডকাস্ট এরিয়াতেও আমাদের একটা বিরাট অংশ আছে যে ব্রডকাস্ট আমন আর কি। তো সেইখানের ইলকে ইনক্রিজ করতে হলে সেইখানে সুইটেবল ভ্যারাইটি এবং হাই ইল্ডার ভ্যারাইটি আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আর তারপরে যদি আমরা ক্রপিং প্যাটার্নে আসি যে আমন টু বোরো এবং আমন টু রবি ক্রপ, তো সেইখানে আমাদের এই ভ্যারাইটি সিলেকশন করতে হবে যে এই তার লাইফ ডিউরেশন অনুযায়ী। তা লাইফ ডিউরেশন যেটা শর্ট সেটাকে আমাদের আমন এবং আমন টু রবি ক্রপ, যেটা আমরা বলতেছি যে আমাদের অয়েল এবং পালস এবং আদার যে সমস্ত রবি ক্রপ গুলো আছে সেগুলো আমাদের উৎপাদন বাড়াইতে হবে। তো উৎপাদন বাড়াইতে গেলে আমাদের জমির প্রয়োজন আছে, আর জমি পাবো কোথায়? আবার খাদ্যেরও দরকার, ওইটা উৎপাদনও বাড়ানো দরকার অন্যান্য ক্রপ গুলার। তো সেই ক্ষেত্রে আমাদের এই ক্রপিং প্যাটার্নে ওই ভ্যারাইটি গুলো এখানে ফিট করতে হবে। হ্যাঁ, যে শর্ট ডিউরেশনের ভ্যারাইটি গুলা। আর একটা হলো যে আমন এবং বুড়ো, এইখানে আবার একটু লং ডিউরেশন ভ্যারাইটি হইলে হ্যাঁ সেইখানে আমাদের ক্রপিং প্যাটার্নের সাথে অ্যাডজাস্ট হবে। তো এই ভ্যারাইটি গুলাকে সিলেক্ট করে এবং এটা আমাদের করতে হবে। প্রথম হলো এই কাজটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। এখন এক্সিস্টিং যে ভ্যারাইটি গুলো আছে, এখন বলতে পারেন যে এই ভ্যারাইটিকে আমাদের আবার নতুন ডেভেলপ করে আমরা যাবো? নো, আমাদের কাছ থেকে অনেক যথেষ্ট পরিমাণ ভ্যারাইটি আছে। সেটা হইতে পারে বিড়ি উদ্ভাবিত ভ্যারাইটি, বিনা উদ্ভাবিত ভ্যারাইটি, হ্যাঁ, এবং লোকাল যে সমস্ত ভ্যারাইটি গুলো আছে সেই ভ্যারাইটি গুলাও কিন্তু পটেনশিয়ালিটি আছে। হ্যাঁ, সেই পটেনশিয়ালিটি দেখে সেই ভ্যারাইটি গুলো সিলেকশন করতে হবে। ভ্যারাইটি গুলো সিলেকশন করার পরে এখন এই সিজনের জন্য আমাদের কি করণীয়? এখন তো আমরা ভ্যারাইটি সিলেকশন করলাম, বীজ পাবো কোথায়? এখন বীজটা তো দরকার। সেই বীজের জন্য আমাদের সোর্স হইলো, এক নম্বর সোর্স হইলো বিএডিসি। হ্যাঁ, তারা কিছু বীজ, তারা অবশ্যই বেশ সিংহভাগ বীজ তারাই করে থাকে আর কি, অর্গানাইজ সিড প্রোডাকশন হিসাবে। তারপরে আমন সিজনের জন্য এবং প্রাইভেট সিড কোম্পানি আছে, সেই প্রাইভেট সিড কোম্পানির কাছে তারাও কিছু বীজ করে থাকে, তারাও অনেক বীজ করে থাকে। প্রায় ৩-৪ হাজার মেট্রিক টন ধরুন আমন সিজনে বীজ, প্রায় ৪-৫ হাজার মেট্রিক টন বীজ করে থাকে। এক আরেকটা হলো যে কৃষকের কাছে কিছু বীজ এখন তারা সবসময় তারা বীজ সংরক্ষণ করে। তো এখন এই বীজগুলাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কার কাছে কি পরিমাণ বীজ আছে এবং সেই বীজগুলা কোন, আমি যে জুনিং এর কথা বললাম সেই জুনিং অনুযায়ী সেই বীজগুলো আমাদের সরবরাহ নিশ্চিত করতে হবে অন টাইম। সেইটা হলো একটা ইস্যু। আর একটা হলো যে এই ভ্যালু চেইনের ক্ষেত্রে আমাদের আসলে প্রকৃতপক্ষে যে ভ্যালু চেইন আমরা বলতেছি সিড টু গ্রেইন, আসলে সিড টু গ্রেইন এর সাথে একটু যোগ করা দরকার গ্রেইন প্রাইস। আপনি যদি গ্রেইন প্রাইস না যোগ করেন তাহলে গ্রেইন উৎপাদন হওয়ার পরে সেটা যদি উপযুক্ত দাম, অর্থাৎ কৃষক সে তার যে কস্ট অফ প্রোডাকশন পড়ে সেই কস্ট অফ প্রোডাকশন উঠিয়ে তার যদি কিছু প্রফিট না থাকে, যেটা তার পরবর্তী সিজনে অথবা তার পরিবারের খরচের জন্য তার ইনভেস্ট করতে হয়। কারণ কৃষক সব সময় করে কি, তার একটা ক্রপ সে আবাদ করে এটাকে হারভেস্ট করে ওইখান থেকে সে যে রিটার্নটা পায় সেটা সে তার ফ্যামিলির জন্য কিছু খরচ করে, আবার পরবর্তী ক্রপের জন্য সেইটা থেকে একটু সেভ করে। তাহলে এই যে এই স্পেসটা এইটা যদি আমরা এখানে তৈরি করতে পারি, হ্যাঁ, তাইলে কিন্তু এই আবাদ অটোমেটিক্যালি বাড়বে। কারণ হলো কৃষক কিন্তু তার জমি ফেলে রাখার জন্য তার জমি রাখে নাই, সে কিন্তু আবাদ করতেই চায়। কিন্তু যখন সে দেখে যে আমার আবাদ করার পরে আমার প্রোডাকশন কস্টই উঠে না, তখন সে কি জন্য আবাদ করবে? তখন সে অন্যদিকে শিফট করে। এই জন্য আমাদের সরকারের পক্ষ থেকে আমার কাছে, আমি প্রাইভেট সেক্টর এবং নট অনলি প্রাইভেট সেক্টর, বাংলাদেশের একজন নাগরিক হিসাবেও এবং একজন সচেতন নাগরিক হিসাবে আমি এটা অনুরোধ করব এবং গভর্নমেন্টের কাছে এটা আমাদের নিয়ে যাওয়া দরকার যে এই যে গ্রেইন প্রাইস, যেটা উৎপাদিত পণ্যের যে গ্রেইন প্রাইস, সেটাকে এখন যে অবস্থা আছে মোটামুটি একটা ইয়ে আছে, তারপরেও এর থেকে কিছু আরো বৃদ্ধি করা যেতে পারে। সেটা কিভাবে স্থিতিশীল রাখা যায়, যখন তারা কৃষক যখন উৎপাদন করে তখন স্থিতিশীল রাখা যায়, সেটা যদি গভর্নমেন্ট এনশিওর করে তাহলে কিন্তু প্রোডাকশন অটোমেটিক্যালি ইনক্রিজ করবে। হ্যাঁ, কারণ কৃষকরাও তখন সে যত্ন দিবে। কারণ সাধারণত আমাদের দেশে যেহেতু আমন রাইসটা একটা রেইন ফেড কন্ডিশনে হয়, হ্যাঁ, এখন কিন্তু কৃষকরা যদি এইখানে তার বেনিফিট বেশি পায় তাহলে কিন্তু
যতটা সার, কীটনাশক ইত্যাদি জি, নেটওয়ার্কে মনে হয় একটু ডিস্টার্ব হচ্ছে। জি, আজিজুল সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? এর সাথে ম্যানেজমেন্ট একটা বড় ফ্যাক্টর, অ্যাগ্রোনমিক ম্যানেজমেন্ট। জি, আর জি, অ্যাগ্রোনমিক ম্যানেজমেন্টটা কৃষকরা তখনই এনশিওর করে যখন সে প্রাইসটা পাবে। তাহলে এই ক্ষেত্রগুলো যদি আমরা জি, আইডেন্টিফাই আমরা আপনার করে এই বিষয়ে এবং আমরা যদি করতে পারি তাহলে আমাদের আর একটা জাস্ট 1 মিনিট আমি নিচ্ছি। আরেকটা হলো যে জি, আমাদের এখন অনেক আমনের ভ্যারাইটি আছে যেগুলো হাইব্রিড। আমরা যদি জমিকে সেভ করতে চাই তাহলে আমাদের ইনব্রিডের তুলনায় হাইব্রিডের অটোমেটিক্যালি তার 20% ফলন বেশি। সুতরাং আমাদের গভর্নমেন্ট এখন এটাকে নজর দিতে হবে যে কিভাবে আমন সিজনের আমাদের হাইব্রিডকে এক্সপানশন করা যায়। কারণ এই হাইব্রিডের ক্ষেত্রে এই প্রাইভেট সেক্টরও আছে এবং পাবলিক সেক্টর আছে, বিএডিসিও সেখানে ইনভলভ আছে। সুতরাং এই হাইব্রিড সিড গুলাকে যে সমস্ত ভ্যারাইটি গুলা রিলিজ করা আছে আমন সিজনে সেইগুলাকে কিভাবে প্রমোট করা যায়, সেখানে যদি প্রণোদনা দরকার হয় সেই প্রণোদনা দেওয়া হলেও হাইব্রিডকে আর মোর প্রিফার করা দরকার। তাহলে অটোমেটিকলি 20%, 20 থেকে 25% ইল্ড আমি বেশি পাচ্ছি, আর 20% জমি আমি এখানে সেভ করতে পারতেছি। দিস ইজ মাই ওভারঅল কমেন্টস। থ্যাংক ইউ ফর ফ্লো। হ্যাঁ, খুবই খুবই ভালো কথা বলেছেন। আহমেদ সালাউদ্দিন সাহেব বলেছেন খুব চমৎকার কথা। আমরা এখনো কেবল ফলন বৃদ্ধির কথা বলি কেন? আমরা উৎপাদনশীলতা বৃদ্ধির কথা, কিভাবে কৃষিকে লাভজনক করা যায় সেই চিন্তা ভাবনা আমরা এখনো করছি না কেন? আসল কথাটা কিন্তু সত্যি যে আমরা জানি যে আমাদের কাছে জাত আছে, আমাদের তো জমি বাড়িয়ে ফলন বৃদ্ধি করতে চাই না, আমাদের তো উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। কারণ আমরা নিজেরাই জানি যে, আমি যে কথাটি গতকালের আলোচনায় আমার কাছে যে স্ট্যাটিস্টিক্সটা ছিল, যে আমরা বলছি যে 59 লক্ষ হেক্টর জমিতে আমাদের চাষ হবে ধান, আর 1.54 লক্ষ টন, মানে 1,54 লক্ষ টন আমরা ধান উৎপাদন করবো। মানে অর্থাৎ উৎপাদনশীলতা হচ্ছে 2.6। আমরা কেন এখানে 2.6 এর জায়গায় 3 করতে পারছি না, 4 করতে পারছি না, বা 5 করতে পারছি না? তাহলে তো আমাদের জমি সেভ হয়। এবং যে কথাটি আজকে আলোচকরা বলেছেন এবং আমাদের আরো দু একজন দর্শক তারা বলেছেন, আমরা যদি হাই ইল্ডিং ভ্যারাইটি কিংবা হাইব্রিড এটিকে যদি আমরা আমনে রিপ্লেস করতে পারি, তাহলে আমাদের অনেক জমিকে সাশ্রয় করতে পারবে, এবং সেই জমিতে আমরা তখন অন্যান্য ফসল, বিশেষ করে বড় মৌসুমে বা শীতকালীন মৌসুমে আমরা চাষ করতে পারবো। আমি একটু প্রণব সাহার কাছে যেতে চাই। প্রণব সাহা, আমি জানি যে গতকাল আপনি খুব নিবিড় ভাবে গতকালের আলোচনা আপনি দেখেছেন এবং শুনেছেন, এবং আজকের আলোচনাতে আপনাকে ডাকার উদ্দেশ্যই হচ্ছে এটা, যে আপনি একজন গণমাধ্যমের ব্যক্তি হিসেবে আপনার কাছে কি মনে হয় যে আমাদের কোন জায়গাগুলোতে আমরা মিস করছি, যে কারণে আমাদের একটা সংঘবদ্ধ পরিকল্পিত উন্নয়ন করতে পারছি না, এবং লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমাদের সমস্যা হচ্ছে? আজকে কি মনে হয় প্রফেসর, আপনার দৃষ্টিভঙ্গিটা আমাদেরকে বলুন। টাকার উদ্দেশ্যে এটা যে গণমাধ্যমের ব্যক্তি হিসেবে আপনার কাছে কি মনে হয় যে আমাদের কোন জায়গাগুলোতে আমরা মিসিং একটা সংঘবদ্ধ পরিকল্পিত করতে পারছি না, লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমাদের সমস্যা হচ্ছে? কি মনে হয় প্রফেসর, আপনার ধন্যবাদ সিদ্দিক, আপনাকে ধন্যবাদ। এবং আমাদের দুইজন পূর্ববর্তী আলোচনার সূত্র ধরে যদি আমি বলি, আমি মনে করি যে আমাদের একটা বড় সংকট হলো, সেটি হলো আমাদের ব্যবস্থাপনা সংকট। আমি ছোট্ট কয়েকটি লাইন একটু পড়ি একটি লিখিত জায়গা থেকে। আমন আবাদের এরিয়া বাড়ানোর সুযোগ খুব একটা নেই, তবে উন্নত মানের জাত ও মানসম্পন্ন পর্যাপ্ত বীজ সরবরাহ এবং গবেষণা পর্যায়ে বিভিন্ন জাতের ঘোষিত হেক্টর প্রতি ফলন ও কৃষকের মাঠে উৎপাদিত সেক্টর প্রতি ফলনের পার্থক্য কমিয়ে এনে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। এই কথাটি যে আমি পড়লাম, এটি একটি সরকারি ভাষ্য, এবং এই বক্তব্যটি আপনি জানবেন এটি বলেছেন স্বয়ং কৃষিমন্ত্রী, যিনি নিজে একজন কৃষিবিজ্ঞানী, এবং তিনি গত 1 জুন কৃষি মন্ত্রণালয়ের একটি সভা থেকে তার এই বক্তব্যটি আমি পেয়েছি, যেখানে উনি বলেছেন যে আমাদের 1,54,00,000 যে লক্ষ্যমাত্রা, 59 লক্ষ হেক্টর জমিতে আমন আবাদ। আমার পূর্ববর্তী দুই মানে বিশেষজ্ঞ যেটি বললেন তাতে থেকে, এবং আমরা ফলো করে যা দেখতে পাচ্ছি, সেই জন্য আমি গতকাল প্রস্তুতি তুলেছিলাম যে এই ফলন এবং এই লক্ষ্যমাত্রার জমিতে আমাদের পুরোপুরি আমন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে আমাদের ফোকাল পয়েন্ট কি হবে। আমাদের বিড়ির মহাপরিচালক আমাকে লিখলেন নিচে যে কৃষি মন্ত্রণালয়। আমি মনে করি আমাদের ব্যবস্থাপনার সংকটটি এই জায়গায়, যে আমি যে পরিকল্পনা করছি সেটা বাস্তবায়ন করবে কি। এই সিজনে আমাদের সামনের যে আমন মৌসুম আসে, সেই আমন মৌসুমে 1,54,00,000 টন
আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কৃষি মন্ত্রণালয় কি ফোকাল পয়েন্ট হতে পারবে, না এর জন্য একটি টাস্ক ফোর্স করতে হবে? আপনারা দুজন আলোচক আমাদের যে শোনালেন, যে জ্ঞানলব্ধ আলোচনা আমরা শুনলাম, তাতে আমরা বুঝতে পারি যে আমাদের দরকার হলো বীজ, আমাদের দরকার হলো ব্যবস্থাপনা, এবং আমাদের দরকার হলো সঠিক পরিকল্পনা করা। এই যে আমাদের আর জমি বাড়বে না, এখন কি আমি জলি আমনের আবাদ করব আমাদের সেই পুরাতন আমলের? আমি কি এখনো বরিশাল অঞ্চলে যে আমার যে জাত ছিল, যে যেটা কি বলছি আমি আমি আজকে একটু শুনলাম যে কাজল শাল বা কালো কালো মোটা, এই সমস্ত আমনের বীজ কি আমরা করব? আমার তো মনে হয় যেটি রেজাউল সিদ্দিক বললেন এবং আমার আগে খায়রুল বাশার বললেন যে বিড়ি 11ই তো একটু পুরাতন বলে আমাদের এখন মনে হয়। তা আমরা কি নতুন ইল্ড আনলাম? এখন আমন মৌসুমে যখন আমার বীজতলা তৈরি হবে এবং আগামী অগ্রহণ মাসে আমি নতুন ধান তোলার পরিকল্পনা করছি, তখন কি আমরা আলোচনা করছি যে আমরা এবার কোন বীজ কোনটা আমরা বেশি ব্যবহার করব? সেই ম্যাপিং বা সেই পরিকল্পনা কি আমার কে করবে? আমার বীজ উইং করবে? আমার কৃষি মন্ত্রণালয় করবে? আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর করবে? আমি মনে করি আমাদের এই ব্যবস্থাপনা সংকটটা হলো মূল সংকট। এবং আপনি দেখবেন যে যখন কৃষক এটি করতে চায়, তখন কিন্তু কৃষক যথাসময়ে তার সারটি চায় এবং যথাসময়ে তার সেচের জায়গাটি চায়। আমরা 3-4টি এলাকা দেখেন, করোনার সময় এখন এসে আমরা যখন আমাদের মৃত্যুর সংখ্যা 55,000-এ পৌঁছে যাচ্ছে, তখন আমরা জোনিং করছি রেড, ইয়েলো, গ্রিন। তাহলে আমাদের আমনের জোনিং আমরা কেন আগে করলাম না কেন? যে এইটা পরিকল্পনা ছিল না। আমি বরিশাল অঞ্চলে কোন ধান করব, কোন আমন করব, আমি রংপুরে কোন আমন করব, আমি পটুয়াখালীতে কোন আমন করব, সেটি তো আগে পরিকল্পনা করতে হবে। এবং সেই বীজ কৃষকের হাতে। এবং রেজাউল করিম সিদ্দিক আপনি সবসময় বলেন যে পরিচালনাটা করতে গেলে কৃষক কোনটি পছন্দ করছে, কৃষকের কোনটি সহজভাবে ধান রোপণ করা এবং ফসল ঘরে তোলা সম্ভব হচ্ছে, সেই পরিকল্পনাটি আমাদের কে করে দেবে বা সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এই ব্যবস্থাপনা সংকটটাকে আমি যতটুকু মনে হয়, এই ব্যবস্থাপনা সংকটটাই আমার বেশি মনে হচ্ছে। এবং আমরা এখন যদি 1,54,00,000 বা 1.5 কোটি টন যদি আমরা আমনেই করতে পারি, তাহলে আমরা যে পুরো ধানের উৎপাদন 3,90,00,000 করে যে আমরা সারা পৃথিবীতে তৃতীয় ধান উৎপাদনকারী দেশ হচ্ছি বা হব, তো সেই জায়গাটিতে আমরা দেখছি যে বোরো ধানে আমাদের এলাকা কম, কিন্তু আমাদের উৎপাদনশীলতা বেশি। কিন্তু আমরা বেশি এলাকায় চাষ করছি আমন, কিন্তু আমাদের উৎপাদনশীলতা কম জন্য আমরা ধান কম পাচ্ছি। তাহলে আমরা কি বোরোতেই বেশি করব, নাকি আমরা আমন করতে হলে আমনের উন্নত মানের বীজ এবং উন্নত মানের ব্যবস্থাপনা করব? এই প্রশ্নের জবাব আমি কালকে চেয়েছিলাম। এই প্রশ্নের জবাব আমাকে কে দিবে? আজকে আমরা দেখছি যে আমাদের বেসরকারি খাতের বিশ্লেষকরা কিন্তু আমাদের সঙ্গে আছেন। তাহলে সরকার কি উদ্যোগ নিল, কৃষি মন্ত্রণালয় কি উদ্যোগ নিল যে কৃষকের কাছে যে বীজ আছে বা আমাদের অন্যান্য বাণিজ্যিকভাবে যে সমস্ত বীজ আমদানি করা হয়, তার সমন্বয় করে আমরা এমন আমনের বীজ ছড়িয়ে দেই যে আমনের বীজ আমাদের এই 59 লক্ষ হেক্টর জমিতে উৎপাদন করে আমরা 2 লক্ষ টন আমন করতে পারি কিনা? যদি আমরা 2 লক্ষ টন শুধু আমন করতে পারি এই সময়টাতে, বা আমাদের এমন কোনো ধানের বীজ আছে কিনা আমি জানি না, যে আমরা এই BRI 11-তেই থাকবো, নাকি আমরা হাইব্রিড 6 করব, নাকি আমরা জানি না যে আমাদের সেই বরিশাল অঞ্চলের জন্য BRI 76, 77 বা 78 করবো কিনা। সেই পরিকল্পনা তো আমার আগে দিতে হবে। আমার বরিশাল অঞ্চলের জন্য যে আমনের বীজ দিবেন আপনি, আমার গাইবান্ধা, রংপুর, রাজশাহীর জন্য সে আমনের বীজ দিলে তো হবে না। বা পটুয়াখালীর জন্য যে বীজ দিবেন, যশোরের জন্য, সাতক্ষীরার জন্য সে একই বীজ হবে কিনা, আমি এই প্রশ্নের জবাবগুলো কিন্তু পাই না। বা আমাদের যারা এটি নিয়ে কাজ করে বা কারা এটিতে কাজ করে, সেটাও কিন্তু আমাদের সামনে অনেকটা অস্পষ্ট আসে। এই যে এতগুলো আলোচনা আপনারা আজকে করলেন, এই আলোচনাগুলো কি কৃষি মন্ত্রণালয়, আমাদের বীজ উইং, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আমাদের BADC, আমাদের বিড়ি, আমাদের বিনা, তারা কি মিলে এই আলোচনাটা করলো? বোরো ধান ঘরে তোলার আগেই আমন ধানের পরিকল্পনা কি কেউ করলো? আমাদের সামনে কি কোনো SOD পেলাম আমরা, যে স্ট্যান্ডিং অর্ডার, যে আমাদের বীজ, আমনের বীজটাই হবে, আমনের শুরুটা এই জায়গায় হবে, আমনটা আমরা এখানে শেষ করব, এবং আমনের জন্য যে যে প্রয়োজনীয় আমাদের উপকরণ তার নিশ্চয়তা আমি এখনই দিচ্ছি। কৃষক যখনই জিঙ্ক চাইবে, কৃষক যখনই নাইট্রোজেন চাইবে, কৃষক যখনই অন্য প্রয়োজনীয় সার চাবে, তাৎক্ষণিকভাবে তাকে দেওয়া যাবে। এই পরিকল্পনাটা আমরা করলাম কিনা, আমি মনে করি যে এই ব্যবস্থাপনার সংকটেই আমরা ভুগি। জন্য আমাদের ঠিক আমি জানি না 1,54,00,000 টন যে উৎপাদন লক্ষ্যমাত্রা আমনের, সেটি অর্জিত হবে কিনা। সে যদি সেই অর্জিত না হয়, তাহলে আমরা সেই লক্ষ্যমাত্রা করলাম কিনা, কেন?
আমি মনে করি পরিকল্পনা এবং বাস্তবায়নের ক্ষেত্রে ব্যবস্থাপনার বড় একটি সংকট। আপনি দেখেন অনেকগুলো কথা কিন্তু আমরা এখন শুনছি, এই আলোচনাটা কোথায় হয়? এমনকি 1 জুন কৃষি মন্ত্রণালয়ে যে আলোচনা হয়েছে আমরা সেখানে উপস্থিত থাকতে পারি নাই, কিন্তু সে আলোচনার সারসংক্ষেপ হিসেবে আমাদের কাছে যে কাগজ আসে প্রেস রিলিজ আকারে সেটিও কিন্তু খুব সন্তোষজনক না, যেখান থেকে আমি আপনাদের একটু পড়ে শোনালাম। এই পড়ে শোনালাম এই জন্যই যে কৃষি মন্ত্রণালয়ের সর্বোচ্চ ব্যক্তি যে কথাগুলো বলে আমরা সেই কথাগুলো কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে এই আলোচনাগুলো করছি। এই আলোচনাগুলো তো ওখানে হবে। উনি যদি প্রশ্ন করেন যে পার্থক্য কমিয়ে এনে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব, তা এই হেক্টর প্রতি ফলনের পার্থক্য কমিয়ে আনার যে ব্যবস্থাপনা, এটা তো আগে কেউ করে রাখবে আমন মৌসুম শুরু হওয়ার আগে, সেটি কেন করা হলো না? এই জন্য আমি এই প্রেস্টিজটা পাওয়ার পরে কিন্তু আমার এই প্রশ্নগুলো বেশি আসলো এবং গতকালের আলোচনা থেকে আমি আর একটু সমৃদ্ধ হলাম। আমি যে বললাম যে জিরা শাল উৎপাদন করা হয়েছে, আমরা আউশ উৎপাদন করি না, পিছিয়ে গেছি আমরা, কারণ আউশ একটু মোটা চাল আমরা খেতে চাই না। আমাদের সকলেরই আয় বেড়েছে, আমাদের নিম্ন মধ্যবিত্ত এখন আর খেতে চায় না মোটা চাল। কিন্তু আমরা তো জানি যে নাজির সাহেব মানে মিনিকেট নামে কোনো ধানের জাত না থাকা সত্ত্বেও আমাদের মোটা চাল কেটে আমাদের কিছু চাল উৎপাদিত কৃষকের শক্ত বেধা এবং শ্রমের কারণে যে মোটা চাল আমরা উৎপাদন করি সেটিকে আপনি যন্ত্র দ্বারা কেটে আমাদেরকে একটি কম পুষ্টি সম্পন্ন মিনিকেট খাওয়াচ্ছেন। তাহলে আমি ওই চাল কেন উৎপাদন করব যেটাকে আমরা পুষ্টিগুণ কমিয়ে যেটাকে আমাকে খাওয়াবেন, যেটির হয়তো মূল প্রকৃত মূল্য ছিল হয়তো 40 টাকা কেজি, সেটা আপনি মিনিকেট করে সেটাকে আমাকে 55 টাকা কেজিতে কেন খাওয়াবেন? আপনি কেন, যদি আপনি রপ্তানি করতে চান, রপ্তানি করতে চাইলে আমাদের যে বীরের যে জিরাশাল করেছে বীরের যে 81, সেটা আমরা কেন বেশি করব না এই আমন মৌসুমে? তাহলে তো আমি রপ্তানির যোগ্য চাল করতে পারতাম, বা আমি অ্যারোমেটিক চাল কেন করলাম না? আমরা খোরাকির জন্য কতটুকু চাল ধান করব, আমরা বাণিজ্যিকের জন্য কতটুকু ধান করব, আমরা রপ্তানির জন্য কতটুকু ধান করব? এই পরিকল্পনা তো 19-20 অর্থ বছরে যে আমন মৌসুম, এই পরিকল্পনা তো হতে হবে 18-19 অর্থ বছরে, যে আমার 19-20-21 অর্থ বছরে আমন করার জন্য কত টাকা লাগবে, সেটা যদি আজকের বাজেটে যদি আমি আগামী বছরের পরিকল্পনা না দেই, তাহলে কি আমি আগামী মৌসুমে আমন মৌসুমের জন্য যে যে বীজ আমার দরকার সেটা আমদানি করে হোক, দেশে উৎপাদন করে হোক, এমনকি জলি আমনকে বিজ্ঞানাগারে তার সঙ্গে আর যে যে যাওয়া দরকার, যে বন্যা সহনশীল যে ধান উৎপাদন, ধানের কথা আমরা বলি, যে বীজ আমরা বন্যার প্যাটার্ন তৈরি হয়েছে, আগে আস্তে আস্তে জল বাড়তো, পানি বাড়তো এবং সেইভাবে জলি আমন বেড়ে উঠতো, সে জলি আমনের গাছ। কিন্তু এখন ফ্লাশ ফ্লাড আসে, হঠাৎ করে বন্যা আসে, হঠাৎ করে পানির উচ্চতা বেড়ে যায়, তাহলে সেই জলি আমন তো আর এখন অচল হয়ে গেছে। তা সেটা আমার বিজ্ঞানীরা সেই ধানের বীজ করে দিবে কিনা, আমার বিজ্ঞানীরা সেই ধানের বীজ করে দিবে কিনা যেটা আমি কম সময় উৎপাদন করতে পারবো। আমি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ধান বীজ তলা শুরু করে আশ্বিন কার্তিক অগ্রহায়ণ মাসে নবান্ন করব, এতদিন ধরে ধান উৎপাদনের জন্য জমি ফেলে রাখা, জমি আটকে রাখার কোনো জায়গা নেই। কতদিনের জন্য আমি বিনিয়োগ করব আমার ক্ষেত, আমার জমি, যেটি ক্রমশ কমে যাচ্ছে। আমি মনে করি সেই ব্যবস্থাপনার জায়গাটি কৃষি মন্ত্রণালয়কে সেই লিডটি নিতে হবে এবং তার সঙ্গে বিজ্ঞানীদেরকে, তার সঙ্গে মাঠের কৃষককে, তার সঙ্গে প্রাইভেট সেক্টরে যারা আছেন এখন খালিল বাসার বা আমাদের আজিজুল হকদের মতন, এবং যারা প্রকৃত অর্থে আগে কাজ করেছেন। আমি এই ব্যবস্থাপনার সংকটটি খুব দ্রুত কাটিয়ে ওঠার জন্য আমি মনে করি যে সেই পরিকল্পনা কি আমরা এই বিসেফ ফাউন্ডেশন কি এই আলোচনা করে সুপারিশের মাধ্যমে দিবে, নাকি সরকার এবং বেসরকারি উদ্যোক্তাদের বিজ্ঞানীদেরকে মিলে একটি টাস্ক ফোর্স করবে যে আগামী আমন মৌসুমের পরিকল্পনা কি হবে? আপনার এই বছর তো শেষ হয়ে গেল, এই বছর তো এখন ধান আমন মৌসুমের বীজতলা তৈরির কাজ শুরু হবে বা ফসল তৈরির কাজ শুরু হবে, এখন বীজের কাজ শুরু হবে। তাহলে আগামী বছরে আমনের পরিকল্পনা করেন যে আমনে আমি আর বিতর্ক করবো না যে আমি BRI 11 করব নাকি নতুন ভ্যারাইটি করব। আমি আগে ঠিক করে রাখবো, আমি ঠিক করে রাখবো যে আমি 59 লক্ষ হেক্টর জমি আটকে রাখবো না, আমি 40 লক্ষ হেক্টর জমিতে করব, যাতে আমি 40 লক্ষ হেক্টরের 1.5 কোটি টন ধান উৎপাদন করতে পারি। এই জায়গাগুলো মনে হয় যে পরিকল্পনার একটি জায়গা, কৃষিটা একটু অবহেলিত। দেখেন আমি বারবার বলি যে কৃষক ধান উৎপাদন করে, সেই কৃষক তার দাম পায় না জন্য পরবর্তী বছরের জন্য সে উৎসাহিত হয় না। আবার যখন ধানের দাম, চালের দাম বাড়ে, তখন মধ্যবিত্ত চিৎকার শুরু করে, সংসদে এমপিরা বলেন যে চালের দাম বাড়া যাবে না। তা চালের দাম বাড়াবেন না, তাহলে কৃষককে কেন ধান উৎপাদন করতে বলবেন? আপনি বেশি ধানের দাম যদি না দেন, তাহলে আপনি বেশি দামে যদি ধান না চাল খেতে না চান, বলুন। আমি পরে আমরা বুঝতে পারছি যে আসলে প্রশ্ন তো অনেক রকমের আছে, অনেক রকমের কথা আছে। আমি একটি জায়গাতে খুবই বলতে চাই যে আমাদের এখানে যে কথাটি আসলো যে
মানে কৃষকরা যদি ধানের দাম না পায় এবং তাহলে স্বাভাবিকভাবে কৃষক ধান উৎপাদন করতে উৎসাহিত হবেন না। এবং এটাও খুব সত্যি কথা যে আমাদের কোনো দর্শক এরকম প্রশ্ন করেছেন যে যে জাতের ক্ষেত্রে কৃষকরা ধান ভালো পাবেন সেই জাতগুলোই কৃষকরা করতে চাইবেন। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে অনেকগুলো জায়গায় জানি যে কৃষকরা সব ধানকে যদি একই সাথে একরকম ভাবে করা যায় তাহলে কিন্তু হয় না, কারণ ব্র্যান্ডিং করা দরকার। প্রত্যেকটি ধানের একটি আলাদা বৈশিষ্ট্য আছে এবং সেই ধানগুলো সেই জাতগুলোর একটি আলাদা ফলাফল আছে, সেগুলোকে ব্র্যান্ডিং করা দরকার। যে ব্র্যান্ডিং গুলো করা না গেলে পারে আসলে আমরা ভালো মানের ধানকে আসলে উৎপাদন করতে পারবো না এবং কৃষকদের মধ্যে ছড়িয়েও দিতে পারবো না। এবং আমি ডক্টর খায়রুল বাশার আপনার কাছে জানতে চাই, আপনি দেখেন আজ পর্যন্ত আমাদের কৃষি মন্ত্রণালয়, আমি মানে অনুযোগের সুরে বলছি না, আমি স্বাভাবিকভাবে বলছি যে কৃষি মন্ত্রণালয় যখন কোনো পরিকল্পনা করেন এই আমনের জন্য বলেন কিংবা মানে যে কোনো উৎপাদন মৌসুমের জন্য বলেন, সেই জায়গাগুলোতে কি আপনার কাছে কি মনে হয় যে আমরা খালি সরকারি প্রতিষ্ঠানের উদ্ভাবিত জাতগুলো নিয়েই কথা বলি বা সরকারি স্টেক হোল্ডারকে দিয়েই কথা বলি, প্রাইভেট সেক্টর এই প্ল্যানিং এর সাথে কতখানি যুক্ত থাকেন? আপনার কাছে কি মনে হয় ডক্টর খায়রুল বাশার, আপনি কি এই জায়গাটিতে আমাদেরকে ছোট্ট করে আপনার অভিমত দিতে পারবেন? আপনার অভিজ্ঞতা তো আছে, আপনি যেহেতু নিজে ব্রিতে কাজ করেছেন এবং আপনার কাছে অনেক রকমের তথ্য বা উপাত্ত আছে, পরিকল্পনা প্রণয়নে কিরকম আছে আপনি আপনার কাছ থেকে জানতে চাই। আমি অর্ধেক শুনেছি, তারপরেও আমারটা যদি আমি আবারও বলি, পরিকল্পনা প্রণয়নে, উৎপাদনের পরিকল্পনা প্রণয়নে প্রাইভেট সেক্টরকে কতখানি সংযুক্ত করা হয় আমাদের এখানে? কারণ আপনাদের কাছে অনেক জাত আছে বা প্রাইভেট সেক্টর কাছে অনেক জাত আছে, অনেক প্রযুক্তি আছে, অনেক সফলতা আছে, সেটি কি সরকার গ্রহণ করছেন এবং সম্প্রসারণে উদ্যোগ গ্রহণ করছেন? আপনার কাছে কি মনে হয়, আপনার অভিজ্ঞতা কি? ধন্যবাদ। যদিও এই প্রশ্নের উত্তর আমি হয়তো ব্রিট থেকে রিটায়ার করেছি 2013 সনে, তার তখনকার যে পরিস্থিতি ছিল সেইটা আপনাদের শেয়ার করতে পারি। পরবর্তী অল্প কথা জি, সেটা হলো যে একটা সিডুইং মিনিস্টার অফ এগ্রিকালচার সিডুইং এর আন্ডারে একটা সিড প্রমোশন কমিটি মিটিং আছে। এটা সেখানে প্ল্যান হয় নেক্সট ইয়ারে বা পরবর্তী 2 বছরে কোন কোন জাতের ভ্যারাইটি চাষ প্রোডাকশন, সিড প্রোডাকশন হবে তার একটা প্ল্যান হয় এবং প্রায় 5 বছর যাবত কি উৎপাদন হবে কোয়ান্টিটি সেইটা প্ল্যান তৈরি করা হয়। আমরা থাকতে এটা করেছিলাম আর কি। তখন ওখানে সদস্য একজন ওই অ্যাসোসিয়েশন মেম্বার থাকতেন, সিড অ্যাসোসিয়েশন বা সিডের পক্ষ থেকে একজন, আর পরবর্তীকালে দেখেছি হাইব্রিডের পক্ষ থেকেও একজন থাকতেন, কিন্তু ভ্যারাইটি রিলিজের ক্ষেত্রে 2-3 জন সদস্য তারা থাকেন। কিন্তু সিড প্রমোশন কমিটি যেটা প্ল্যান, যেটা আমাদের প্রণব শাহ বললেন যে আসলে প্ল্যান ফর দি নেক্সট ইয়ার্স, আসলে কোন জাত কতটুকু ভ্যারাইটি কে উৎপাদন করবে কোথা থেকে এবং কোন ক্লাস কি করবে, যেমন বিএডিসি কতটুকু করবে, কিন্তু এখানে প্রাইভেট সেক্টর কতটুকু সিড মাল্টিপ্লাই করবে সেই প্ল্যানটা কিন্তু ওখানে আমি তখন দেখি নাই, হয়তো বা এখন সেটাকে ইনকর্পোরেট করেছেন। এইটা আমি অভাব লক্ষ্য করছি এই জন্য যে তখন থেকে দিন যতই যাচ্ছে ততই আমরা ওপেন হচ্ছি এবং সবাইকে নিয়েই কাজ করার যে পরিকল্পনাটা যেটা এখন সরকার, আমি মনে করি যে ইনব্রেডের এখন ভ্যারাইটি কিন্তু প্রাইভেট সেক্টর থেকেও রিলিজ করার আইন হয়েছে, কাজে এটা কিন্তু একটা বিশাল দেশের পরিবর্তন। সেই হিসাবে প্রাইভেট সেক্টর তো আসতেই পারবে ওই সমস্ত প্ল্যানিং প্রোগ্রামে, কিন্তু এখন পর্যন্ত যেহেতু হাইব্রিডটা সরকারিভাবে থাকলো, প্রাইভেট সেক্টর কিন্তু অনেক জাতে ধান আবিষ্কারও করেছে, কিছু সিড উৎপাদন করছে এই দেশে এবং কিছুটা তারা সেই ক্ষেত্রে আমি মনে করি যে তাদেরকে এখন যে পর্যায়ে আছে পলিসি লেভেলে সেটা খুবই ডাইরেক্টলি খুব বেশি আছে বলে আমার মনে হয় না। আচ্ছা ডক্টর খায়রুল বাশার, হয়তো যারা এখন গভর্নমেন্টে আছে তারা এর চেয়ে ভালো বলতে পারবে। তবে আমি মনে করি যে এখন প্রাইভেট সেক্টরকেও তাদেরকে ইনকর্পোরেট করে যার যা ভালো জিনিসটা আছে, ম্যাটেরিয়াল আছে, সেইগুলোকে ইনকর্পোরেট করে আমার প্রোগ্রামে যাওয়া উচিত। এটা আমার বক্তব্য। জি জি জি, ধন্যবাদ। আমি মোহাম্মদ আজিজুল হক আপনার কাছেও জানতে চাই একই কথা, যে আমার কাছে কি মনে হয় না যে আমরা যখন নাকি আমরা একটা কৃষির পরিকল্পনা করছি, ব্যাপক কৃষির পরিকল্পনা, যেখানে প্রাইভেট সেক্টর আছে, যেখানে সম্প্রসারণ আছে, বিএডিসির মতো অর্গানাইজেশন আছে, এবং সব করে কিন্তু একসাথে কাজ করলে কিন্তু শক্তিটাই আলাদা হয়।
আমাদের কাছে কি মনে হয় না যে আমাদের তো আন্তঃবিভাগীয় সমন্বয় এবং প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টরের মধ্যে সমন্বয়ের কিছু ঘাটতি আছে? আপনার কাছে কি মনে হয়? আপনি কি বলবেন এক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা কি বা আপনার পরামর্শ কি? আজিজুল্লাহ সাহেব এই মুহূর্তে নাই। জি, আমরা মনে হয় যে লাইন থেকে কেটে গেছে। প্রণব, আপনার কাছে আসি। প্রণব শাহ, প্রণবের মাইক্রোফোন। প্রণব শাহ, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাদের কাছে কি মনে হয় না যে আমাদের তো আন্তঃবিভাগীয় সমন্বয় এবং প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টরের মধ্যে সমন্বয় ঘাটতি আছে? আর আপনার কাছে কি মনে হয়? আপনি কি বলবেন এক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কি বা আপনার পরামর্শ কি? আজিজুল্লাহ সাহেব এই মুহূর্তে নাই। জি, আমরা মনে হয় যে লাইন থেকে কেটে গেছে। প্রণব, আপনার কাছে আসি। প্রণব শাহ, বলুন। প্রণব শাহ, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাদের কাছে কি মনে হয় না যে আমাদের তো আন্তঃবিভাগীয় সমন্বয় এবং প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টরের মধ্যে সমন্বয় ঘাটতি আছে? আর আপনার কাছে কি মনে হয়? আপনি কি বলবেন এক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কি বা আপনার পরামর্শ কি? না, অবশ্যই তো আটকে আছে। আমরা পিপিপির নামে যদি শুনি, দেখেন প্রাইভেট পাবলিক পার্টনারশিপ নামে একটি সংস্থা হয়েছে, সেই সংস্থা একজন এক্সিকিউটিভ ডিরেক্টর আছে, কিন্তু পিপিপি কি আপনি কৃষিক্ষেত্রে কখনো শুনেছেন? আমি এখন পর্যন্ত শুনি নাই। যদি আমাকে কেউ ভুল বলে যে এটা ভুল, তাহলে আমি খুব খুশি হব। তাহলে পিপিপি করবেন আপনি কোথায়? আপনি পিপিপি করবেন প্রোডাকশনের ক্ষেত্রে, আপনি পিপিপি করবেন একটি বড় মানে ফ্লাইওভার বানানোর ক্ষেত্রে, আপনি পিপিপি করবেন মেগা ইয়ার ক্ষেত্রে, মেগা প্রজেক্টের ক্ষেত্রে, তাহলে আপনার পিপিপি কৃষিক্ষেত্রে নাই কেন? সেটা একটি বড় প্রশ্ন। আমরা কৃষিক্ষেত্রে কি বড় কোনো পিপিপির কথা শুনি? আমি মনে করি অবশ্যই এখানে সুযোগ আছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের যে কনসেপ্ট নিয়ে আমরা এগুচ্ছি, এবং আমি সেটি মনে করি আমাদের বড় আকারে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা কিন্তু আমাদের তৈরি হচ্ছে, সেটি এখন প্রায় শেষের দিকে। আমি মনে করি যে কৃষিক্ষেত্রে এই প্রাইভেট পাবলিক পার্টনারশিপের একটি বড় জায়গা রাখার দরকার বলে আমি খুবই মনে করি। এই ক্ষেত্রে আমাদের কৃষিবিদদের এগিয়ে আসতে হবে, এবং কৃষি মন্ত্রণালয় এটা লিড নিয়ে যদি পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করে, যে আমাদের এখন কৃষি বিজ্ঞানী যারা আছে তাদেরকে মিলে আমরা কৃষিক্ষেত্রেও পিপিপি চাই, আমরা ধানের উৎপাদনের ক্ষেত্রে পিপিপি চাই, আমরা রবি শস্য উৎপাদনের ক্ষেত্রে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চাই। এমনকি এই যে 30 লক্ষ মেট্রিক টন আমাদের পেঁয়াজ লাগে, সেই পেঁয়াজকে আমরা আমদানি করে পুরোটাই বেসরকারি খাতে দেব, বা পুরোটাই আমাদের বেসরকারি কৃষকরা উৎপাদন করবে, না এখানে একটি গভর্নমেন্ট তার ইনপুট দিবে উন্নত মানের পেঁয়াজের বীজ দিয়ে, সেটা পাবলিক থেকে মানে গভর্নমেন্ট থেকে এবং প্রাইভেট থেকে এই পেঁয়াজ উৎপাদন এবং সেই পেঁয়াজের বিক্রি ব্যবস্থাপনা। আমি মনে করি কৃষিক্ষেত্রে পিপিপির একটি বড় জায়গা আছে, যেটি আমি জানি না আমাদের যারা অর্থনৈতিক পরিকল্পনা করে, আমাদের যারা কৃষি মন্ত্রণালয়ের বা কৃষি নীতি নির্ধারণের ক্ষেত্রে যারা আছেন, তারা এই কৃষি খাতে পিপিপির কোনো সুযোগ দেখেন কিনা। আমি মনে করি ব্যক্তিগতভাবে কৃষিক্ষেত্রে পিপিপির অনেক বড় সুযোগ আছে। আমাদের প্রাইভেট সেক্টর কৃষিক্ষেত্রেও অনেক উন্নত হয়েছে, এবং সেটি ধানের বীজ থেকে শুরু করে আমাদের পোলট্রি পর্যন্ত, এবং ফিশারিজের ক্ষেত্রেও, এমনকি ডেইরির ক্ষেত্রেও আমি মনে করি অ্যাজ এ হোল কৃষিক্ষেত্রে পিপিপিটি একটি আনা দরকার। এবং এক্ষেত্রে যে সমস্ত ব্যবস্থাপনা সংকট আমরা দেখি, যদি এখন আমনের কথাও বলেন, যে আমনের বীজ, আমনের সার, আমনের অন্যান্য যে সমস্ত উপকরণ লাগবে, কীটনাশক, সেক্ষেত্রে আমি মনে করি যে সরকারের উচিত হবে এক্ষেত্রেও আমাদের প্রাইভেট পাবলিক পার্টনারশিপ। এখন আমাদের আপনি ব্র্যাকের কথা বলছেন, এবং আমি অনেকগুলো বেসরকারি বীজ উৎপাদনকারী সংস্থার কথা বলতে পারি, যারা অনেক ক্ষেত্রেই সক্ষমতা অর্জন করেছে উন্নত মানের বীজ উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণের ক্ষেত্রে আমদানি করে হলেও। আমি মনে করি এই জায়গাটাই দেখা দরকার। এবং আমরা কিন্তু চালের ক্ষেত্রে আমি যেটা আবার ঘুরে ফিরে সেই জায়গাটায় যাই, যে আমার বেসরকারি খাতে কিন্তু আমার নাজির সাহেল বলেন বা আমার মিনিকেট বলছেন, এটা পুরোটাই বেসরকারি খাত, এখানে কিন্তু সরকারি কিছু নাই। ফলে সরকার নীতি নির্ধারণ হিসেবে, তদারকি সংস্থা হিসেবে কাউকে দিবে কিনা, আমি অনেকদিন আগের কথা বলেছিলাম, আজকে আবার সেটি রিপিট করি, যে আমরা ডিবিসি নিউজে সেই রিপোর্ট করার পরে যে মিনিকেট নামে কোনো জাত নাই, মিনিকেট নামে যে চাল খাওয়ানো হচ্ছে এটি মোটা চাল কেটে খাওয়ানো হচ্ছে, এটির একটি তদন্ত কমিটি করা হয়েছিল খাদ্য মন্ত্রণালয়ে। আমি জানি না সেই তদন্ত কমিটি আলোর মুখ দেখবে কিনা, আমাদেরকে আর ডাকা হয় নাই, আমার সংশ্লিষ্ট রিপোর্টারকেও সেখানে সদস্য করা হয়েছিল। এটি আমরা হয়তো এখন করোনা নিয়ে ব্যস্ত আছি, কিন্তু করোনার সঙ্গে তো খাদ্যও লাগে। এই জন্য আপনি যতই মেগা প্রকল্প করে মেট্রো রেল ওঠান না কেন, পদ্মা সেতু করেন না কেন, পদ্মা সেতুতে উঠতে হলে আপনাকে খেয়ে পরে বেঁচে থেকে পদ্মা সেতু দিয়ে খুলনা যেতে হবে ঢাকা থেকে। আপনি কিন্তু খেয়ে পরে উঠেই কিন্তু মেট্রো রেলে উঠে মিরপুর থেকে মতিঝিলে পৌঁছতে হবে। ফলে খাদ্য যে জায়গাটাই, সেইটি খাদ্য নিরাপত্তা আমাদের বিসেফ ফাউন্ডেশন, কালকে আপনি বলছিলেন যে আমাদের মূল জায়গা থেকে যেন আমরা সরে না যাই, এবং মূল জায়গা অবশ্যই নিরাপদ খাদ্য
এবং পেটের খাদ্য আগে। এই পেটের খাদ্যের কথা বলেই কিন্তু আপনি এই করোনার সময় কিন্তু সবকিছু খুলে দিলেন। ফলে সেই ধান আমাদের যে মূল খাদ্য, আমি মনে করি সেখানে এই পিপিপি এবং আমি মনে করি যে এই ক্ষেত্রে যথাযথ পরিকল্পনা না নিলে আমরা এই সুযোগতে, আমরা যখন পৃথিবীতে তৃতীয় বৃহত্তম চাল উৎপাদন করে ধান উৎপাদন করে দেশ হবো, তখন সেটি থেকে আমার জাতি কি উপকার পাবে সেটি কিন্তু একটি পরিকল্পনা করে কিন্তু সেই ফসল ঘরে তুলতে হবে। ধান হলো সেই ধান বেচে আপনি উৎপাদন খরচ হলো না, আমার কৃষকের পেটে ভাত জুটলো না, সেই ধান উৎপাদন করে কোনো লাভ নেই। আমি মনে করি কৃষি ক্ষেত্রে পিপিপির কথা আমাদের, আমি মনে করি ভবিষ্যতের নিয়েও একটা আলোচনা। আচ্ছা, ধন্যবাদ। আমাদের এখানে অনেকগুলো চমৎকার কমেন্ট এসছে যে কোঅর্ডিনেশন ইজ এ নাইস ওয়ার্ড বাট ভেরি ডিফিকাল্ট টু ম্যানেজ ইট। এটা সত্যি কথা, পিপিপি মাধ্যমে সেটা কোঅর্ডিনেশনটা করা খুব ডিফিকাল্ট। আরেকজন বলেছেন যে আমাদের কৃষকদেরকে সম্পৃক্ত করা যায় কিনা, আহমেদ সালাউদ্দিন। আসলে এটাও বুঝতে হবে যে আমরা কিন্তু আমাদের এই অনুষ্ঠানে কৃষকদেরকে সম্পৃক্ত করতে চাই, কিন্তু এই ডিজিটাল ডিভাইসে আমাদের কৃষকরা কিন্তু স্মার্টফোনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন। তবে যদি কোনো সংগঠক, কোনো সংস্থা যদি কৃষকদেরকে আমাদের সাথে সংযুক্ত করিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করেন, তাহলে নিশ্চয়ই আমরা এই জায়গাটায় তাদেরকে সাদরে আমন্ত্রণ জানাবো। তারপরে আমরা আমাদের এই অনুষ্ঠানে কিছু ক্ষেত্রে কৃষকদেরকে আমরা নিয়ে এসেছি। আর এমনি কিছু কথা আসছে যে আমাদের সামনে বড় মৌসুম নিয়েও কিন্তু আমাদের এখনই ভাবনা করা দরকার। আর আমনের জন্য এটা খুব দেরি হয়ে গেল কিনা, যদিও 15ই জুলাই থেকে 15ই আগস্টের মধ্যে চারা লাগাতে হবে, তাহলে এখনো কিন্তু আমাদের হাতে আরো বেশ কিছুটা সময় আছে। আমরা হয়তো চারা লাগিয়ে সেই জায়গাটায় যদি আমরা ইমিডিয়েট কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারি, তাহলে হয়তো আমরা আমনের ক্ষেত্রেও কিছু কাজ হয়তো এই মুহূর্তে করতে পারবো, তবে আরো আগে করতে পারলে নিশ্চয়ই ভালো হতো। আমি একটু সকলকে, আমি যদিও এখন এই মুহূর্তে ফেরত এসেছেন আমাদের ব্র্যাকের প্রধান, কিন্তু আমরা পারছি না, কারণ এখন আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, কারণ অনুষ্ঠানটি আজিজুল হক সাহেব আপনাকে লাইন বিচ্যুত হওয়ার কারণে আমরা যোগাযোগ করতে পরবর্তীতে হ্যাঁ না অসুবিধা নেই, পরবর্তীতে নিশ্চয়ই আপনি কোনো আলোচনায় যুক্ত হবেন। আমি ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদীন আপনার কাছে যেতে চাই কনক্লুশনের দৃষ্টিতে, যে আসলেই তাহলে আমরা কি ওই যে প্রথমে সকালবেলা যে কথাটা আপনাকে বললাম, আমাদেরটা কি হুক্কা হওয়ার মতো হয়ে গেল? আমরা খালি বলেই গেলাম আর কেউ শুনলো না, বকা উল্লাহ বকে গেল, সোনা উল্লাহ শুনলো না, তাহলে তো হলো না। আসলে কিভাবে আমরা আমাদের এই রেজাল্টটিকে মন্ত্রণালয়ের ভেতরে দিয়ে দিতে পারি এবং কিভাবে আমরা এখান থেকে একটা আউটপুট নিয়ে আসতে পারি? আপনার কি পরামর্শ, বা আপনি এই ক্ষেত্রে আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে যদি আপনি কিছু বলেন, ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদীন। থ্যাংক ইউ। আমি আসলে যারা আজকে বিজ্ঞজনেরা ছিলেন তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা, ওনাদের আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম। আসলে কালকের আলোচনা আজকের আলোচনা দুটাই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, একটা আর একটা সম্পূরক। আমি একটা জিনিস বলতে চাই যে আমরা সবাই জানি যে কৃষি আসলে একটা অন্যান্য বিষয়ের মতো এত সহজ নয়। এটা আসলে একটা কমপ্লিকেটেড এবং সংক্ষেপে সারার মতো বিষয় নয় আর কি। এটা যেরকম আজকে আলোচকরাও বলেছেন যে এটা আগামী বছরের পরিকল্পনা এখন, বা আমাদের খায়রুল বাশার বলেছে সিডুইং 4-5 বছরের পরিকল্পনা করে। আসলে ওই ধরনের একটা পরিকল্পনা কৃষিতে দরকার। আমরা কি চাচ্ছি যে আমরা উৎপাদন বৃদ্ধি করব, কিন্তু উৎপাদন বৃদ্ধি এবং বড় মৌসুমকে আসলে সংক্ষিপ্ত করে নিয়ে সেখানে আমরা আমদানি বিকল্প ফসল উৎপাদন করতে পারি কিনা, এবং পুরো মৌসুমের যে যদি কোনো ঘাটতি হয়ে যায় কোনো কারণে, সেটা আমন মৌসুমে বা আউশ মৌসুমে বা আর্লি আউশ ইত্যাদির মাধ্যমে আমরা সেই ফলন সেইটাকে পোষায় নিয়ে এসে আমাদের যে উৎপাদনের যে প্রয়োজনীয়তা এই জায়গাটা থাকতে পারি কিনা। এবং সেইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু, এবং সেইটা এক মৌসুমের পরিকল্পনা হবে না, এটা 4-5-6-10 বছরের পরিকল্পনা অনেক হলো যে এটা শুধু প্রচলিত জ্ঞানেই সবকিছু সম্ভব নাও হতে পারে। আমাদের দরকার লাগতে পারে গবেষণা, যাতে করে আসলেও আমরা যা অত বছর ধরে শুনতেছি বোরোর উপরে, বোরোর থেকে সরে যান আস্তে আস্তে, যাতে পানি বা বিদ্যুৎ বা অন্যান্য খরচ কমাইতে পারি এবং আমরা আমদানি বিকল্প ফসল যে সমস্ত তার জন্য জায়গা করতে পারি। তো এইটার কারণে আমনের উপরে আমাদের এত গুরুত্ব এখন। কিন্তু আমনের যে উৎপাদন বা বৃদ্ধির একটা মূল জায়গাটা হলো যে ফলন বৃদ্ধি, এবং ফলন বৃদ্ধি
একটা জায়গাটা হলো যে একটা উপযুক্ত জাত এবং তার ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার ভিতরে যে এটা কৃষক পর্যায়ে ব্যবস্থাপনা শুধু নয়, এটা জাতীয় পর্যায়ে প্রণব সাহা যেটা বারবার বলতেছেন, এই পরিকল্পনা এবং সেই পরিকল্পনার ইমপ্লিমেন্টেশন, ওইটার যে ব্যবস্থাপনার ভিতরে, এবং কৃষকের কাছে যাতে সার পাওয়া যায়, উপযুক্ত এলাকায় উপযুক্ত বীজ পাওয়া যায়। রংপুরে যদি কেউ আমন ধান কেটে আলু আবাদ করতেই চায়, তাহলে আমি 105-10 দিনের ভ্যারাইটি পেতে পারি কিনা, সেই বীজটা সেখানে অ্যাভেলেবল কিনা, এই বীজটা আরো 2 বছর আগের থেকে উৎপাদনের পরিকল্পনায় আছে কিনা, এই সমস্ত কিছুই আসলে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকের আলোচনাটা আমাদের কেউ কেউ বলেছেন আমরা এতদিনে আমনের আলোচনা করছি কেন। আমরা এটা ঠিক, বিসাট ফাউন্ডেশন আসলে এই আলোচনায় হচ্ছে মোটামুটি আসার কথাই নয়, কিন্তু কারণ আমরা নিরাপদ খাদ্য নিয়ে কাজ করি, কিন্তু যেহেতু জাতির যে বিশাল ব্যবস্থাপনায় কৃষি নিয়ে আমরা নীরব থাকতে পারছি না, এই জন্যই বিসাট ফাউন্ডেশন এখানে আসছে। কিন্তু আজকের এই দেরিতে হলেও যে একটু দেরিতে হলেও যে আলোচনাটা হচ্ছে, তার মাধ্যমে আমরা জানতে পারছি যে আসলে আগামী বছর তারপরের বছরের পরিকল্পনাটাও যে এখনই শুরু করা দরকার। আমন ধান লাগানোর সাথে সাথে যে আমাদের আগামী পরিকল্পনাটা বোরো, আউশ এবং আগামী আমন, তারপরের আমন সবকিছু পরিকল্পনায় আসলে যে এখনই শুরু করা দরকার, সেটা আমরা আসলে বুঝতে পারতেছি। এবং এই জায়গাটাই একটা গুরুত্বপূর্ণ কথা হয়ে আসছে যে আমাদের সমন্বিত পরিকল্পনা দরকার। শুধু সরকার বা বিডি বা বিএডিসি সম্পূর্ণ নয়। আমরা জানতে পারতেছি যে এসিআই এর কাছে ভালো বীজ আছে, ব্র্যাকের কাছে ভালো বীজ আছে, বিনার কাছে ভালো বীজ আছে, আমরা সুপ্রিম সিডের কাছে ভালো বীজ আছে, বা এরকম লাল তীরের কাছেও আছে ডেফিনেটলি। এই সবকাইকে নিয়ে আসলে শুধু অ্যাসোসিয়েশনের সভাপতি হলেই হবে না, আমার কাছে মনে হয় এই বড় বড় কি যে স্টেক হোল্ডার্স আছে তাদের সবাইকেই সরকারকে ডাকা উচিত, যাতে সবার কথাই শুনতে পারে, কারণ ইমপ্লিমেন্টেশন রেসপন্সিবিলিটি। আমি আমি সংক্ষেপে বলতে চাই যে আমাদের 1 বছরের নয়, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা দরকার, এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা ইমপ্লিমেন্টেশন কিভাবে হবে এবং সরকার কতটুকু করবে, সরকারের কোন বিভাগ কতটুকু করবে, গবেষণা কি করবে, সম্প্রসারণ কি করবে, বিআরসি কি করবে, বিএডিসি কি করবে, এবং প্রাইভেট সেক্টর কি করবে, এই সবটাই আসলে মানে আমাদের আলোচনায় একসঙ্গে পরিকল্পনা। আমি একজনের সম্বন্ধে ইয়ে থাকার দরকার, এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বটা আছে, কিন্তু সেটা আমাদের এখানে দায়িত্বটা সার মতো ডিবিসির চ্যানেল ওরকম নয়। আমি মনে করি সবাইকে নিয়েই আসলে আমাদের রেজা সিদ্দিকী, আমি আমরা সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি, আপনি নিজেও জানেন যে আমরা যোগাযোগ রাখছি, এবং আমাদের এই যোগাযোগ রাখাটা আরো একটু জোরদার করা দরকার। বিসাট ফাউন্ডেশন যে আলোচনার বিজ্ঞজনদের নিয়ে আসছে, সেটা শুধু আলোচনার মধ্যে বা আমাদের ওয়েব পেজে থাকলে হবে না, এটা কৃষকের কাছে যেতেই হবে। এটার জন্য আমরা চেষ্টা দিচ্ছি। থ্যাংক ইউ। ধন্যবাদ মোহাম্মদ জয়নুল আবেদিন আপনার চমৎকার কনক্লুসিভ বক্তব্যের জন্য। আমি কতগুলো কথা বলে নিতে চাই। আমি যে কথাটি বলছি যে এখন পর্যন্ত আমাদের যে পরিমাণ জমিতে আমন আবাদ হবে, সেখানে যদি শুধুমাত্র যদি আপনি 10%, 20%, 30%, 40% জমিতেও যদি উন্নত জাতকে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু 1,55,00,000 নয় বা তার চেয়ে বেশি কিন্তু উৎপাদন করা সম্ভব। এখানে আরো অনেকেই খুব চমৎকার বলেছেন। ডক্টর পরিমল কান্তি বিশ্বাস, যিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি বলেছেন যে কৃষক কতদিন নিগৃহীত থাকবে, একবার চিন্তা করে দেখুন তো। কৃষি যদি তার উৎপাদিত ফসল কিছুদিন রেখে দিতে পারতো আর ইচ্ছে অনুযায়ী বাজারে দিতে পারতো, তাহলে তো ভাই আমরা না খেয়ে মরতাম। আসলে কৃষকের যে সেই সক্ষমতা নাই বলেই তো আমরা আসলে কৃষকদেরকে যেভাবে খুশি সেভাবে ব্যবহৃত করতে পারি, এবং এটাই তো রিয়েলিটি। তবে কথা ঠিক, যদি আমরা সকলকে মিলিয়ে যদি একসাথে আসতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা ভালো কাজ করতে হবে। একটা কথা বলা দরকার, পরিকল্পনা প্রণয়ন চাপিয়ে দেওয়ার কোনো বিষয় না, পরিকল্পনা ট্রিকল ডাউন কোনো সিস্টেম না। পরিকল্পনা হয় সকলের অংশগ্রহণমূলক পরিকল্পনায় প্রত্যেকেই এটার ওনার হবেন, মালিক হবেন। প্রাইভেট সেক্টর এটার মালিক হবেন, সরকারি সেক্টর মালিক হবেন, আমাদের মতো নাগরিক সমাজ এটার মালিক হবেন। সকলে যদি পরিকল্পনার মালিক হয়, তখন সকলে মিলে কিন্তু পরিকল্পনাটা বাস্তবায়িত হয়। পরিকল্পনাটি এমন হওয়া উচিত নয় যেখানে উড়ে যায়, কল্পনা থেকে যায়। আমরা পরিকল্পনা একটি পরিকল্পিত
ফলাফলের জন্যই করতে চাই। আমরা আশা করব যে আমাদের কৃষি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো তারা পরিকল্পনাকে বাস্তবিক অর্থেই করবে এবং সেটি লক্ষ্য অর্জনের জন্য না, শুধুমাত্র লক্ষ্য কিভাবে অর্জন করা যায় তার নীল নকশা প্রণয়ন করবেন। আজকে পর্যন্তই। আমরা কালকে এই বিষয়টি নিয়ে পরবর্তী আলোচনায় অংশগ্রহণ করব। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি থাকার জন্য। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।